আসর শুরু করছি। আপনারা কাইন্ডলি সবাই একটু মিউট করে দেবেন, সবাই মিউট করে দেবেন প্লিজ। আজকের আসরে 4টি অনুগল্প এবং একটি ছোট গল্প পড়া হবে। আমাদের আসর এখন যেভাবে হয় সেভাবেই হচ্ছে, অর্থাৎ গল্পকারেরা তাদের গল্প পড়ছেন না, পড়বেন অন্য কেউ। অর্থাৎ গল্পকারেরা তাদের গল্প পড়বেন না, পড়বেন অন্য আরেকজন। তিনি জানেন না কার গল্প পড়ছেন এবং আলোচকও জানেন না তিনি কার গল্পের আলোচনা করবেন। অর্থাৎ আমরা গল্পকে দেখব, গল্পকারকে নয়। ঘোষিত আলোচক ছাড়া অন্য যে কেউ যে কোনো গল্পের আলোচনা অংশ নিতে পারেন। আলোচনার শেষে গল্পকারের আত্মপ্রকাশ করবেন, তাদের সঙ্গে কথা হবে তখন, আর তখনই জানা যাবে কোন আলোচক কোন গল্পকারের গল্পের আলোচনা করেছেন। শুরুতে মনে হলো কয়েকটা কথা বলা দরকার, যদিও জানি বলার সেসবের সেরকম দরকার নেই। তবুও বিনীত অনুরোধ গল্পকারদের কাছে, আপনারা গল্পটা ছেড়ে দিয়েছেন বাজারে। গল্পটা এখন পাঠকদের কাছে, আলোচকদের কাছে এবং শ্রোতারা যারা শুনবেন তাদের কাছে। সুতরাং নিরপেক্ষ এই আলোচনায় ভালো মন্দ সবকিছুই মিলেমিশে থাকবে। আশা করি গল্পকারেরা সদর্থক বা পজিটিভ অর্থেই সেই আলোচনা গ্রহণ করবেন। বিনীত অনুরোধ যারা গল্প পাঠ করবেন তাদের কাছে, গল্প পাঠ যেন প্রাণবন্ত হয়, গল্পের প্রতিটি শব্দ যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছয়। কারণ আপনারা এবং আলোচকেরা ছাড়া গল্পটা কেউ জানেন না। সুতরাং আপনার উৎকৃষ্ট পাঠ শ্রোতাদের কাছে ঠিক মতন পৌঁছানো দরকার, বিশেষত অনুগল্পের ক্ষেত্রে যা চট করেই শেষ হয়ে যায়। বিনীত অনুরোধ আলোচকদের কাছে, আপনার আলোচনা সামান্য কম বেশি 4-5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হয়। আমরা শুরু করছি গল্প পাঠ। প্রথম যিনি গল্প পড়বেন তিনি হচ্ছেন সুজাতা কর। সুজাতা করকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। সুজাতা কর। শুভ সন্ধ্যা সবাইকে। আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। গল্পের নাম কপাল কুন্তলা। নিভাননীর জন্ম আকালের সময় পরাধীন ভারতে। ভাতের ফ্যান খেয়েই দিব্যি ডাগর হয়ে উঠেছিলেন, তাই তো 13 না পেরোতেই বিয়ে হয়েছিল। বিধবা হয়ে ফিরে আসার পর মাথার চুলগুলো মুচড়ে কাটিয়ে দিয়েছিলেন বাবা। কান্নাকাটি করতে ভাইয়েরা বলেছিল, মেয়ে মানুষের চুল ছেলে ভোলাতে কাজে লাগে, তুই কি আমাদের মুখ পোড়াতে এসেছিস? তারপর থেকে নিভাননী নিজেই নিজের চুল খামচে ধরে কেটে ফেলতেন আর লুকিয়ে থাকতেন বাড়ির অন্দর মহলে। সে সময় বড্ড মনে লেগেছিল কথাগুলো। পরে অবশ্য নিজেই গল্প করতেন। মনের ব্যথা টের পেত বাড়ির মেয়ে বউরা। যত্ন করে চুলে তেল মাখিয়ে বেঁধে দিতে দিতে ভাই বউদের কানের কাছে মুখ এনে তিনি বলতেন, দেখিস স্বামীরা কেমন সোহাগ করবে। তারা মিটিমিটি হাসত। পুরুষতান্ত্রিক অহংকার আবদ্ধ থাকত খোঁপার বাঁধনে, আলগা করার সাহস ছিল না।
এরপর নিভাননীদের ছাদে ৭৬ বার জাতীয় পতাকা উড়েছে। আজকাল নিভাননীকে চুল নিয়ে চুলোচুলিও তেমন করতে হয় না। সাদা শনের নুড়ি কগাছা অবহেলায় পড়ে থাকে। আগাছার মতো বাড়বাড়ন্ত তাদের আর নেই। এই সময় একদিন তার এক নাতি বউ বগল দাবা করে দেশে ফিরল। দেবা দেবী দুজনেই ডাক্তার, নিজেরাই পছন্দ করে বিয়ে সেরেছে। নাত বউয়ের কোমর উচ্চানো চুল দেখে নিভাননীর পুরনো ইচ্ছেটা আবার জাগার দিয়ে উঠল। একটু রঙ্গরসিকতা করবেন বলে সেদিন হঠাৎ করেই ঢুকে পড়েছিলেন নাত বউয়ের ঘরে। তারপরই মুখ ছিটকে বেরিয়ে এসেছিল শব্দটা, এই যে চৈতন্য! বিস্ময়ে উত্তেজনায় আর স্থির রাখতে পারেননি নিজেকে। ছুটে গিয়ে জানতে চেয়েছিলেন, এই কি করেছিস মুখপুরি? স্বামী যে ছুঁয়েও দেখবে না। নাত বউ হেসে ফেলেছিল নিভাননীর ইঙ্গিত বুঝে। বলেছিল, তোমার নাতিও চৈতন্য বড় ঠাম্মি। সব শুনে নিভাননী তো থ। এমনও হয়? কর্কট রোগের চিকিৎসা করতে গিয়ে কেমোথেরাপির জন্য চুল উঠে যাওয়া রোগীদের সঙ্গে একাত্মতা স্থাপনের জন্য নাকি এরা মাথা কামিয়ে ফেলেছে। তিনি জানতে চাইলেন, তবে যে এক মাথা চুল নিয়ে সেদিন বাড়ি ঢুকলি? ওগুলো পরচুলা বড় ঠাম্মি। যারা দেখনদারি পছন্দ করে তাদের জন্য ভেক না ধরলে বড্ড জবাবদিহি করতে হয়। মাথাটা সম্পূর্ণ কামিয়ে এবছর প্রথম স্বাধীনতা দিবসের দিন ছাদে উঠলেন নিভাননী। উড্ডীয়মান পতাকা থেকে কয়েকটা ফুল তার মাথাতেও ঝরে পড়ল। নমস্কার। ধন্যবাদ সুজাতা কর। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন সন্দীপ যাযাবর দত্ত। সন্দীপ। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। গল্প শুনলাম কপাল কুন্তলা। সুজাতাতি অসাধারণ পাঠ করেছেন। প্রথমেই বলি, গল্পটি সাবলীল গদ্যে সুলিখিত। নামকরণে কপালকুণ্ডলার ছায়া কৌতূহল উদ্রেক করে এবং গল্পের বিষয় ভাবনাও কুন্তল বা মাথার চুল কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। গল্পের মুখ্য চরিত্র নিভাননীর সুদীর্ঘ জীবনচরিত গল্পে বিবৃত হয়েছে। গল্পের সুস্পষ্ট তিনটি পর্যায়। প্রথম পর্যায়ে নিভাননীর ১৩ বছর বয়সে বিবাহ, বৈধব্য, বাবার বাড়িতে ফিরে আসা এবং তার কেশ বিসর্জন। এরপর থেকেই নিভাননীর মনের মধ্যে একটি ধারণা বদ্ধমূল হতে থাকে যে নারীর সৌন্দর্য এবং নারীর আবেদনের সঙ্গে মাথার চুলের সম্পর্ক বোধহয় সমানুপাতিক। গল্পের মধ্যভাগে গল্পে অপরাপর যে নারী চরিত্রদের সাথে নিভাননীর কথোপকথন হয়েছে, তাতে করে এই ধারণাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, পুনরাবৃত্ত হয়েছে যে যে নারীর মাথার চুল যত লম্বা এবং ঘন, তার পুরুষের বা স্বামীর আগ্রহ এবং আদর পাওয়ার ক্ষেত্রে তার সম্ভাবনাও বেশি। গল্পের শেষ অংশে আমরা দেখলাম প্রবাসী নাতি নাত বউকে সঙ্গে নিয়ে ফেরে এবং নাত বউয়ের আজানুলম্বিত কেশ নিভাননীকে উৎফুল্ল করে। কিন্তু এক আকস্মিক মুহূর্তে তিনি আবিষ্কার করেন যে শুধু নাত বউ নয়, নাতিও মুন্ডিত কেশ। গল্পের
আমরা ছোট গল্প কিংবা অনুগল্পে যে চমকের প্রত্যাশা করি, চমকটি এভাবে এই গল্পে এসেছে। এবং এর হেতু যখন তিনি আবিষ্কার করলেন যে কেমোথেরাপিতে যে সমস্ত ক্যান্সার আক্রান্ত রোগীদের মাথার চুল থাকে না, তাদের সাথে একাত্মতা বোধ করার জন্যই এই রকম একটা স্বেচ্ছা সিদ্ধান্ত, নিভাননি এতে এতটাই প্রাণিত হলেন যে তিনি তার নিজের মস্তক মুন্ডিত করলেন এবং অদ্ভুতভাবেই দেখা গেল একটা ওই দিন বা ওই সময় স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের অনুষঙ্গটি বেশ অভিনব এবং ব্যঞ্জনাময়। তার কারণ এই স্বাধীনতা দিবস আসলে শুধু দেশের স্বাধীনতা দিবস হয়তো নয়, কারণ নিভাননি প্রায় সারা জীবন ধরে এই নারীর চুল, তার সৌন্দর্য, আবেদন, পুরুষের সোহাগ পাওয়া, এই যে একটা মিথ তিনি তৈরি করেছিলেন, নিজস্ব মিথ, একটা সীমাবদ্ধতা, একটা গণ্ডি তিনি আবিষ্কার করেছিলেন বা তৈরি করেছিলেন। এই মুন্ডিতকেশ নাতি এবং নাতবউয়ের বিষয়টি আবিষ্কার করার পরে যেন তিনি সেই সীমাবদ্ধতার থেকেও স্বাধীনতা লাভ করলেন। ফলে দেখা গেল যে এই স্বাধীনতা দিবস আসলে নিভাননির নিজের গণ্ডিবদ্ধতার থেকে স্বাধীনতার একটা উদযাপনও বটে। এখানেই নিভাননি চরিত্রটির একটা অদ্ভুত উত্তরণ আমরা লক্ষ্য করলাম। এই স্বল্প পরিসরে এই রকম একটা চরিত্রকে উত্তরণ করার বিষয়টি যথেষ্ট মুনশিয়ানার। কিন্তু পরিশেষে একটা কথা আমার মনে হয়েছে, সেটা বলেই শেষ করি। কিন্তু এটি কি অনুগল্প হয়ে উঠল? যে গল্পের শুরু প্রাক স্বাধীনতার সময়, তারপরে ৭৬ বার জাতীয় পতাকা তোলা হয়েছে, অর্থাৎ একদম আধুনিক সময়ে আমরা পৌঁছে গেছি। এই যে দীর্ঘ সময়ে ভার, এটা ছোট গল্প শরীর ধারণ করতে পারে। অনুগল্পের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু বাহুল্যই বটে। বরং গল্পটাকে যদি অনুগল্প হিসেবেই নির্মাণ করতে হয়, আমার মনে হয় এভাবে করা যেতে পারে যে নাতি নাতবউ যখন ফিরে এলেন তখন থেকে গল্পটা শুরু হোক, তারপর ফ্ল্যাশব্যাকে অতীতচারণ করে নিভাননির পুরনো জীবন, এবং শেষে মুন্ডিত মস্তক এবং চমক যেখানটায় আছে সেইটা দিয়ে শেষ হলে বোধহয় সেটা অনুগল্পের যে কাঠামো তার সাথে খানিকটা সাযুজ্যপূর্ণ হতো। যদিও এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত। সব মিলিয়ে আমার গল্পটি ভালো লেগেছে। গল্পকারকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সুজাতা দিকেও অসাধারণ পাঠ করার জন্য। ভালো থাকবেন সব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সন্দীপ। এই গল্পটা নিয়ে আর কেউ আলোচনা করতে পারেন এখন, অথবা পরেও আলোচনা করতে পারেন? আমি আনন্দিতা বলছি। আমি শুধু একটা কথাই বলবো, গল্পের নামকরণটি আমার খুবই ভালো লেগেছে। মানে আমার তো মনে হলো ওর যে কুন্তল নিয়ে ওর যে পুরো অবসেশন, সেটা তো ওর কপালের দোষে এই টাইপের আর কি ব্যাপারটা। আমার মানে নামটা আমার খুবই রেলিভেন্ট আর খুবই মানে ওইটুকুনের মধ্যেই অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে। ধন্যবাদ আনন্দিতা। আমরা পরের গল্পে চলে যাব। থ্যাংক ইউ। পরের গল্প পড়বেন শুভাশিস মুন্সী। আমি শুভাশিসকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। গল্পের নাম পাল্টা। হন্তদন্ত হয়ে যাচ্ছিল পল্টু। আটকালো সমীর। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস রে? শুনিসনি কমল মারা গেছে? কমল? কোন কমল? আরে বিশুদার ভাই রে। বিশুদা? ভেতরে ভেতরে বিশুদাকে খুঁজছে সমীর। কোন বিশুদা? পল্টু একটু রাগ দেখালো। আরে আমাদের সনাতন কাকার ভাইপো। সনাতন কাকা? কোন সনাতন কাকা? কোথায় থাকে?
সে কথার উত্তর দিল না পল্টু। বলল, আরে বাবা, অনিলকে চিনিস তো? সনাতন কাকার ছেলে অনিল। আতান্তরে পড়ল সমীর। এবার পল্টু কথা ঘুরিয়ে বলল, ছেড়ে দে অনিলের কথা, বিজয়কে চিনিস তো? এতক্ষণে সমীর বুঝতে পারল ওর সঙ্গে ফাজলামি করছে পল্টু। হেসে বলল, হ্যাঁ, এবার চিনতে পেরেছি বিজয়কে। তোর বিয়ের আগে যে ছেলেটা তোর বউয়ের সঙ্গে লাইন মারতো, কে? ঠিক বললাম তো? সমীর মোক্ষম পাল্টা দিয়েছে বুঝতে পেরে পল্টু কথা না বাড়িয়ে হনহন করে সামনে এগিয়ে গেল। শেষ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শুভাশিস। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন অসীম হালদার। অসীমকে অনুরোধ করছি আলোচনার জন্য। পাল্টা যে অনুগল্পটা এক্ষুনি পাঠ করলেন শুভাশিস মুন্সী, তাকে ধন্যবাদ। আলোচক হিসেবে বা পাঠক হিসেবে আমি যদি কিছু বলতে চাই, তাহলে আমি বলবো এই যে গল্পটা এখানে পাঠ করা হলো পাল্টা, তো এখানে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে, পল্টু এবং সমীর। তাতে আমরা দেখতে পেলাম যেটা সাধারণত হয় যে কোনো পাড়ার আড্ডার আসরে একজন একটা বন্ধুর সঙ্গে রসিকতা করে, আরেকজন বন্ধুর সঙ্গে পাল্টা সে রসিকতা করে। এই ব্যাপারটার বিষয়বস্তুটাই এই গল্পের উপজীব্য বিষয় হয়ে উঠেছে। এখান থেকে যে মানে গল্প থেকে আলাদা করে আমি যদি বলি যে প্রাপ্তিযোগ কি হতে পারে, সত্যি কথা বলতে কি গল্পকার চেষ্টা করেছেন ফুটিয়ে তোলার, কিন্তু আমার মনে হয়েছে এই গল্পে সেই রকম কোনো চমক কিন্তু আমি পাইনি। এবারে বিগত 5 বছরে বিভিন্ন অনুগল্পের আসর থেকে যারা প্রতিষ্ঠিত যারা লেখক রয়েছেন তাদের কিছু কমেন্টস আমি এখানে মানে উদ্ধৃত করতে চাই এই অনুগল্প আলোচনাতে। বলা হয়েছে, একজন বলেছেন, তাদের ভিতরে দু একজন উপস্থিত আছেনও আজকে দেখলাম, অনুগল্প হচ্ছে নীরবতার শিল্প, কম কথার গল্প। একজন এটা মন্তব্য করেছেন। আরেকজন বলেছেন, না বলা কথাটাই হলো অনুগল্প। আরেকজনের মন্তব্য শোনা যাক। অনুগল্প হবে কবিতার অনুসারী। চতুর্থ জনের মন্তব্য শোনা যাক। অল্প পরিসরে অল্প কথায় অনন্য উন্মোচন থাকবে অনুগল্পে। এবারে এই যে গল্পটা পাঠ করা হলো সেখানে একটু আগে যেটা আমি বলতে চেষ্টা করলাম যে এটা পাড়ার ভিতরে একটা আড্ডা হচ্ছে, আড্ডার ভিতরে সাধারণত এরকম হয়, এটা ভেবে নিতে পারি আমরা। এবারে যখন পল্টু সমীরকে যখন বলল এবং প্রথমে বিভিন্ন নাম দিয়ে বলার পরেও পল্টু যখন সমীর যখন আইডেন্টিফাই তাকে করতে পারলো না, শেষে যখন বুঝতে পারলো, এই যে লাইনটা খুব পরিষ্কার করে বলা আছে, এতক্ষণে সমীর বুঝতে পারলো ওর সঙ্গে ফাজলামি করছে পল্টু। এই কথাটা থেকে কিন্তু এই গল্পটার স্বাদটা নষ্ট হয়ে যায়। কারণ গল্পটার ভিতরে কিছু যে আমরা রহস্যময় পরিবেশ যেটা পাঠকের জন্য ছেড়ে দেওয়ার কথা, এখানে কিন্তু আর ছেড়ে দেওয়া হলো না। এবং লাস্টে এটা একদম পরিষ্কার করে বলা আছে, সমীর মোক্ষম পাল্টা দিয়েছে বুঝতে পেরে পল্টু কথা না বাড়িয়ে হন হন করে সামনে এগিয়ে গেল। হ্যাঁ, এখানে ব্যাপার হচ্ছে অনুগল্পে এরকম মতবাদ চালু আছে যে এই অনুগল্পে কাহিনী থাকতেও পারে, একজনের মন্তব্য, আবার নাও থাকতে পারে। কিন্তু এখানটাতে যেটা আমরা দেখতে পেলাম একটি অতি সাধারণ এবং অনাবৃত একটা বিষয়, যেখানে কোনো কাব্যময়তা কিন্তু আমি খুঁজে পাইনি।
এটা সোজাসাপটাই আমি গল্পকারের উদ্দেশ্যে আমি বলতে চাইছি। এটাকে যদি সমালোচনা হিসেবে না নেন খুব ভালো লাগবে আমার। আর বিশেষ কিছু বলার কিছু নেই এই গল্প সম্পর্কে, কেননা গল্পে আলাদা করে সেরকম কিছু প্রাপ্তি বলতে গেলে, যেটা আমি আগেও বলার চেষ্টা করেছি, এটা জাস্ট একটা রসিকতা, ঠাট্টা রসিকতা। এটা দুই বন্ধুর ভিতরে যেটা হয় সেই রকম ভাবেই এটা শেষ হয়েছে। আলাদা নতুন কিছু আমি পেলাম না। আমায় মাফ করবেন আমি এই কথাটা সোজাসাপটা বলার জন্য, যদি যদি উনি মাইন্ড করে থাকেন গল্পকার, আমি তার প্রতি ক্ষমা প্রার্থী। তো এটুকুই বলার। আর গল্পকারের কাছে আমার আবেদন, ওনার কাছে আছে, ওনার কলমে লেখা আছে, উনি আগামী দিনে আরো ভালো গল্প উপহার দিন, এটা আমার সবসময় আশা থাকবে। সেই সাথে ফোন গল্পের আসরের কর্ণধার আপনাকে এবং উপস্থিত যত সদস্য আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভকামনা। ধন্যবাদ অসীম। দিয়েছে। আমরা এবারে হ্যালো একটু আমি বলি, বলুন। একটু বলতে হচ্ছে। আমি বলছি এই কারণে যে অসীম হালদার যে আলোচনাটা করলেন, আমি সেই আলোচনাটা বলছি একদম যথার্থ আলোচনা, টু দি পয়েন্ট। এবং গল্পটার ক্ষেত্রে যে কথা প্রযোজ্য উনি একবার ঠিক বলেছেন। যেমন আমি বলি, এখানে গল্পটার মধ্যে যদি পাল্টা শব্দটা না থাকতো, যদি পল্টু শব্দটা না থাকতো, যদি ফাজলামি শব্দটা না থাকতো, এই শব্দগুলো মূল অভিঘাত থেকে সরে যাচ্ছে। আর এগুলো যদি বাদ দিয়ে শুধু কমল মারা গেছে, কোন কমল? বিশুদার ভাই, কোন বিশুদা? সনাতনের ভাইপো, কোন সনাতন? অমুক, কে অনিল? অমুক, করতে করতে গল্পটা শেষ হয়ে গেল। এই সময়টা উঠে আসছে, অদ্ভুত। আমরা বাসের বাড়ির লোকটাকে চিনি না, কিন্তু পল্টু নামটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা ফাজলামির গল্প আমরা বুঝতে পেরেছি। নামটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। পাল্টা নামটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে পাল্টানো দেওয়া যাবে না। এখানে খুব গভীর একটা মনঃসংযোগের ব্যাপার। এই যে ঘটনাটা, এই ঘটনাটা শুধু যদি আমরা পাল্টা, পল্টু, ফাজলামি এই শব্দগুলো যদি লেখক নতুন করে একটু ভাবেন, এইগুলো এই ফাজলামিটা বাদ দিয়ে দেন, দেখবেন এই শুধু শব্দগুলো বাদ দেওয়ার ফলেই গল্পটার একটা অন্য মাত্রা পেয়ে যাবে। আমি আর বেশি বলবো না, এইটুকু। ধন্যবাদ গৌরদা। আমরা এবারে পরের গল্পে চলে যাব। পরের গল্প পড়বেন সুমিত কুমার রায়। সুমিত দাকে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। সুমিত কুমার রায়, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। সবাইকে শুভ সন্ধ্যা নিয়ে আমি এই গল্পটা পড়তে শুরু করছি। গল্পটির নাম দুই পাখি। গন্ধরাজ লেবু বুকে নিয়ে দৌড়। মা, গন্ধরাজ, ভাতে চটকে খাবো। ঘুপচি ঘর থেকে বেরিয়ে আসা অমলা গলা তোলে, কালী! ভরন্ত যুবতীদের সংঘর্ষ অমলার সামনেই, তাই ছুটে আসে। ফুলি কাঁদতে কাঁদতে হাত বাড়িয়ে দেয়। অমলা পরম মমতায় মাথায় হাত বোলায়। লাগেনি তো জোরে? হ্যাঁ, আহা গো! আদর করতে করতেই শিঙে আটকানো লতা পাতা ফেলেই ঝাঁঝিয়ে ওঠে। ধমসিকতাকার, খালি খাওয়ার খাওয়া। কালীকে মেরে ফেলেছিলি আর একটু হলে। এত বড় পোয়াতিকে তোর চোখে পড়ে না? চিৎকারে ঘর থেকে বেরিয়ে আসে জোয়ান মরদ, 3 মাসের নাগর বিশাই। এই চুপ যা, কালীর দুধে তোর টাকা আসে, তাই তার আদর। কোথায় লেগেছে রে ফুলি? মেয়েটা বুঝি ফেল না? ফুলি বিশাইয়ের হাত ছাড়িয়ে সোজা রাস্তার চাপকলে গিয়ে মাথায় জল দেয়। খানিক পর বিশাই হতবাক হয়ে দেখে মস্ত আপ কপালে ফুলি সাপটে 1 হাঁড়ি ভাত খাচ্ছে, ডাল, গন্ধরাজ আর কলমি শাকে। রাতের গায়ে ভয় গন্ধ। ফুলি গরমেও চাদর টানে। মনে মনে ভয় তাড়াতে ভাবে, কাল নকুরদের বাগান থেকে মানকচুটা তুলে আনবে, ঝুমাদের থেকে একটা নারকোল। কচু বাটার কথা মনে আসতেই পেট চুই চুই। ছায়া শরীর ঘোরে ঘরের আশেপাশে। এত কিসের টান তোমার? গতরে মুতেছ? শোনো মিস্ত্রি,
হরিপালকে 3 মাস আগের আমাবস্যায় কে কেটেছিল? ওই রক্তমাখা দা খান যতনে আছে। ওই ধুমসির খাওনে আমি শেষ। সফল ওরে কিনতে চায়। কাজে লাগো। সুফলের বউ মরিচে, মিলায় দিলি ঘাড়ের বোঝা নামে। বিষাই কুঁকড়ে যায়। মাস 40-এর শরীর হাতড়ায় থাবড়ায়। দিন 10 পর বাওরের ধারে সন্ধ্যায় ঘাপ্পে দেওয়া ফুলিকে দেখে। খল বলে জল। কিরে, আজ দুপুরে নাকি মাছ দেয় নাই? না দিক ধরব, পুরায় খাবো। বিষাই ব্যাগ থেকে 2টো বড় সিঙ্গারা এগিয়ে দেয়। চকচকে চোখ, কতগুলো ঝিঝি মাথার ভিতর নৃত্য জোরে। স্যার, এই কাজ ওর মায়ের। 2 চোখে দেখতে পেত না। একটু খেটি ভালোবাসত বলে এই সর্বনাশ। পাড়ার লোকের কথায় হতবাক অফিসার। অনেকের সাথে কথা বলে বোঝে অমলার চরিত্র। বরং বিষাই ফুলির মায়ের নাগর হয়েও ফুলির যত্ন করত। কানে বিষাইয়ের বিলাপ, ওরে মারে, এর চেয়ে সফুলের সঙ্গে বিয়ে দিলি মেয়েটা বেঁচে থাকতো। আরে হারামজাদি অমলা, মারলি কেন, তাও স্বাদের খাওন দিয়ে। হতভম্ব অমলা কিছু বোঝে না, হাউ মাউ করে। রাতে বিষাইয়ের দেওয়া সিঁদুর এখনো স্মৃতিতে। সোহাগের পর হাতটা প্লাস্টিক থেকে খুলে ডোবায় ডুবিয়েছে। তারপরে এসব কি? প্রশ্নহীন ফুলির হাঁ করা বিশিঙারা ঠাসা মুখ, বড় বড় চোখ, মর্গের মতো ঠান্ডা অমলার বুকেও। ধন্যবাদ। ধন্যবাদ সুমিত কুমার রায়। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন সোনালী জানা। সোনালী জানাকে অনুরোধ করছি আলোচনার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। গল্পের নাম 2 পাখি। খুব সুন্দর পাঠ করেছেন সুমিত বাবু। এই গল্পটি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি। গল্পটি একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। গল্পের প্রধান চরিত্র হিসেবে আমরা পাচ্ছি ফুলি, ফুলির মা অমলা, অমলার নাগর বিষাই মিস্ত্রি। অপ্রধান চরিত্র খানিকটা ছায়ার মতো করেই এসেছে আর কি, সেটা হচ্ছে সফুল, কালীগাই, প্রতিবেশী, পুলিশ। আমরা যদি গল্পটার একটু অন্তরঙ্গ মানে অন্তরে প্রবেশ করি এবং চরিত্রগুলোকে একটু দেখি, তাহলে গল্পটার নির্মাণ বা তার যে সার্থকতা সেটা আমরা অনেকটা পরিষ্কার ভাবে বলে উঠতে পারবো। প্রথমে দেখছি ফুলি চরিত্রটি। সে একটু ধুমসি মেয়ে, তার খাওয়া একটা রোগ আছে এবং সে রাতে একা শুয়ে ভয় তাড়াতে খাবার কথাই ভাবে। সে খাবার প্রসঙ্গেই আসছে, সে নারকেল জোগাড় করবে, মানকচু জোগাড় করে তার বাটা খাবে। এই খাওয়ার প্রসঙ্গে একদম শেষে দেখতে পাচ্ছি তার মুখে 20 সিঙ্গারা ঠাসা। এই সিঙ্গারা খেতে গিয়ে তার মৃত্যু হয়েছে। অমলা চরিত্র, ফুলির মা, একজন দজ্জাল হিংস্র মহিলা। সে দা দিয়ে হরিপালকে খুন করেছে। এই খুনের কথা বলে বিষয়কে ভয় দেখায়, ফুলিকে বিক্রি করে দিতে চায় সফুলের কাছে এবং ঘাট থেকে তার বোঝাটাও সে নামাতে চায় এইভাবে। কিন্তু 20 সিঙ্গারা খাইয়ে খুনটা সে করেছে কিনা তা গল্পে পরিষ্কার করে কোথাও বলা নেই। কিন্তু ফুলির মৃতদেহের দিকে সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, সে বুঝে উঠতে পারে না। হতভম্বের মতো তার দৃষ্টি, কোথাও গিয়ে মনে হয় সত্যি কি সে খুন করেছে। মর্গের মতো তার ঠান্ডা বুক। এখন প্রশ্ন ওঠে, তাহলে 20 সিঙ্গারা খাইয়ে মারলোটাকে? অমলা মেয়েকে সহ্য করতে পারতো না, কিন্তু সে কি খুন করতে পারে? সে তো একটা পথ খুঁজে পেয়েছিল, সহজ একটা পথ, যে সফুলের সাথে ফুলির কোথাও বিয়ে দিয়ে দেবে। তাহলে সে মারলো কেন? এখান থেকে নামটা উঠে আসে বিষাই মিস্ত্রি। কিন্তু সে ফুলিকে আবার আদরও করে। গল্পের শুরুতেই আমরা দেখছি যে কালীগাইয়ের সাথে যখন ফুলির ধাক্কা লাগলো, অমলা তখন কালীগাইয়ের পক্ষ নিচ্ছে, অথচ বিষাই ফুলির পক্ষ নিচ্ছে। কোথায় লাগলো রে তোর বলে তাকে সমবেদনা জানাচ্ছে। যখন সফুলের কাছে ফুলিকে বিক্রি করে দেওয়ার কথা হচ্ছে, তাতে কি বিষয় খুব একটা রাজি ছিল? এরকম কোনো উত্তর আমরা যদিও পাইনি। এবং ঠিক এখান থেকেই গল্পটা একটা রহস্য দানা বাঁধছে। গল্পের একদম শেষের দিকে কি আমরা দেখতে পাচ্ছি, বিলের ধারে বিষাই
তার ব্যাগ থেকে সিঙ্গারা বার করে দিচ্ছে ফুলিকে খাওয়ার জন্য, এবং সেই বিষ সিঙ্গারা খেয়ে ফুলির মৃত্যু হচ্ছে। তাহলে এর স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে যে ফুলিকে এই বিষ সিঙ্গারাটা সে খাওয়ালো কেন? সফুলের সাথে ফুলির বিয়ে হয়ে গেলে ফুলিকে কি সে হারাতো? ফুলিকে কি সে আগের মতো আর পেতো না? এই ভয়ে সে একেবারে ফুলিকে হত্যা করে দিল? এই যে গল্পে এতগুলো প্রশ্ন জাগছে, একটাও কিন্তু মানে ঠিকঠাক করে উত্তর আমরা কোথাও পাচ্ছি না, ক্রমশ রহস্য দানা বাঁধছে। আবার এভাবে আরেকটা অংশে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে গল্পে যে গত রাতে বিশাই অমলার মাথায় সিঁদুর দিয়েছে, সোহাগ করেছে। আবার যখন পরের দিন পুলিশের কাছে, যখন পুলিশের সামনে সে বলছে যে অমলাই খুন করেছে, এটা কি সেই একরকম প্রতিহিংসা? এই জায়গাগুলো পরিষ্কার হচ্ছে না খুব একটা। এই রহস্যটা রেখে গল্পের বহিরঙ্গের দিকটায় যাই এবার, তার নির্মাণ শৈলীর দিকে, যে আঞ্চলিক ভাষার প্রয়োগ করেছেন সংলাপে, বেশ ভালো লেগেছে। গল্পে তথাকথিত নিম্নবিত্ত মানুষের জীবনযাপনের কথা বলেছেন এবং খুব সুন্দরভাবে সে বলাটাও হয়েছে। এক নাগর বিষয়কে নিয়ে মা এবং মেয়ের মধ্যে একটা দ্বন্দ্ব প্রতিষ্ঠা করতে পেরেছেন গল্পকার। আর ঠিক এইখানে গল্পের যে নামকরণ দুই পাখি, এটাও সার্থক হয়েছে বলে মনে হয়েছে আমার। তাহলে ওই যে একটা কথা যে মৃত্যুর মধ্যে একটা রহস্য দানা বেঁধে উঠেছে, সেটা কোথাও পরিষ্কার হচ্ছে না। আরেকটু কোথাও যদি একটু উন্মোচন করতেন পাঠকের জন্য, তাহলে হয়তো গল্পটা আরো ভালো হয়ে উঠতে পারতো। এই যে পুরো গল্পটাকে এইভাবে বলা হচ্ছে, এই জিনিসটা আমার মনে হয়েছে গল্পটা একটা ছোট গল্পের প্লটের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু শব্দ সংখ্যার নিরিখে যদি আমরা দেখি, তাহলে দেখবো একটা অনুগল্প করার প্রচেষ্টা হয়েছে, কিন্তু পুরো প্লটটা একটা রহস্য গল্পের, ছোট গল্পের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। তবে সবশেষে এইটুকু বলবো যে গল্পের যে বিষয় ভাবনা, গল্পের যে পরিবেশনা, তা খুব চমৎকার, এবং এ থেকে বোঝা যায় যে গল্পকারের কলম বেশ শক্তিশালী। ধন্যবাদ। ধন্যবাদ সোনালী জানা। এই গল্পটা নিয়ে আরো কেউ আলোচনা করতে পারেন, এখন বা পরে, যখনই হোক। নমস্কার। বলুন। আমি বিজয়রাজ সান্যাল বলছি। আমি এই আপনাদের এই গ্রুপে আমি নতুন। হ্যাঁ, বলুন। প্রথমেই একটা জিনিস বলি যে আমাদের যখন ছাত্রাবস্থা এবং যখন মানে একটু বেকারও বটি, তখন 80-র দশকে তখন বুথ সন্ধ্যা বলে একটা দল ছিল, তার সেখানে সব সুনীল শক্তি থেকে শুরু করে সবাই ছিলেন। তারপরে এরকমই একটা জিনিস ছিল আবার অস্কার ওয়াইল্ডের লন্ডনে, সেটা হচ্ছে টিউসডে ইভিনিং। তো আপনারা আমার মনে হয় একই পঙ্ক্তিভুক্ত হয়েছেন। এরকম একটা সুন্দর উদ্যোগ আমি অন্তত আর দেখিনি ফেসবুকে। অনেকদিন ধরে আমি খুঁজেছিলাম, আলটিমেটলি সানা আর তন্নির কাছ থেকে আপনাদের এই হদিশ পেয়েছি, এবং আমি আগেরটা থেকে আমি দেখছি। প্রথমে এইটা আমি বলে নিই। এবং আপনাদের এখানে যে বক্তব্য পরিবেশন করেন অপূর্ব লাগে। আর এই গল্পটা, আগের গল্পটা এবং তার আগের গল্পটা, এটা সম্পর্কে আমার বক্তব্য, এর আগে যেটা বললেন দাদা যে এরকম ছোট গল্পের কতগুলো মন্তব্য অনুগল্পের, তো আমি একটা আমার কথা বলি। রিসেন্টলি আমি এটা পড়ছিলাম যে প্রমথ চৌধুরী বলেছেন যে গল্পের ভাগটা পরে হবে, প্রথমে তাকে একটা গল্প হতে হবে। আর চীনা লেখকরা একটা কথা বলেছেন যে স্মোক লং, অনুগল্পের ব্যাপারে তার একটা শব্দ ইউজ করেছেন, একটা সিগারেট খেতে যতক্ষণ লাগে ততক্ষণের মধ্যে অনুগল্প শেষ হবে। তাহলে চীনাদের কথা ভাবতে গেলে এই তিনটে অনুগল্প, কারণ একটা সিগারেট খাওয়ার মধ্যে এটা শেষ হচ্ছে। কিন্তু প্রমথ চৌধুরীর কথা বলতে গেলে দ্বিতীয় এবং এই গল্প দুটো গল্প কিন্তু মানে অনুগল্প হিসেবে হচ্ছে বলে আমার মনে হয়নি। কেননা প্রথম কথা হচ্ছে দ্বিতীয় গল্পটা তো ওটা একটা গল্পের অংশ, ওটা কোনো গল্পই, ছোট অনুগল্পই না, গল্পকে কমপ্লিট হতে হবে। এইখানে যেটা হয়েছে যে ওই একটু কবিতার মতো আঁচড় কেটে গেছে। অনুগল্প অবশ্যই মানে প্রতীতি হবে, তার একটা ইমপ্রেসিভ থাকবে, এক্সপ্রেসিভ খুব হওয়ার চান্স নেই। কিন্তু আর একটা কথাও এখানে বলা হয়েছে যে একটা ট্রুথকে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে, যে কি বলতে চাইছি আমি গল্পটাতে। এখানে অনেকগুলো বলতে চাইছে, এবং সেখানে যেটা মুশকিল হয়ে যায় অনুগল্পে, যে অনেক চরিত্র, এখানে অন্তত 4টে চরিত্র আর একটা চরিত্রের সম্ভাবনা সব মিলিয়ে এত বড় একটা যিনি প্লট ধরে ফেলেছেন। যে দিদি যেটা বললেন, সোনালী দিদি, যে এরকম এটা একটা মানে ছোট গল্পকে করে, মানে ডিম্যান্ড করে, কিন্তু ওটাকে অনুগল্পে নামিয়ে আনা হয়েছে। নামিয়ে আনলে কিন্তু সুবিধা করা যাবে না, কারণ প্রচুর প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। এখন লেখক
মানে কিছু কিছু জিনিস পাঠকের উপর ছেড়ে দিতে পারেন, কিন্তু তাতে একটা পার্সেন্টেজ থাকতে হবে। আমি যদি 90% পাঠককে ধরে নিতে বলি আর 10% বলি, তাহলে কিন্তু সেটাকে অনুগল্প মানে আমার মনে হয় না সেটা বলা ঠিক হবে। সেই হিসেবে দুই পাখিতে নানান রকম সম্ভাবনা ছিল, অনেক কিছু, কিন্তু এত চরিত্রের আগমন, এত কথা একসঙ্গে বলা, এটা ঠিক মানে এখনো অবধি প্রথম গল্পটি পারফেক্ট অনুগল্প আমার মতে। ওটা নিয়ে আমি একটু পরে বলবো, দু একটা লাইন সম্পর্কে আমার একটু বক্তব্য আছে। নমস্কার। ধন্যবাদ দ্বিজরাজ সান্যাল, খুব ভালো লাগলো আপনার মন্তব্য শুনে। আমি জানি যে গতবারও আপনি ছিলেন, উপস্থিত ছিলেন, এবং এখন বললেন কিছু, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এইবারে পরের গল্প পড়বেন সানা দে, ইনি অনুগল্প পাঠ করবেন। সানা দেকে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আমার গল্পের নাম হচ্ছে মাপ। শুনছেন? আমার নাম বিশ্বরঞ্জন মণ্ডল। পাড়ায় সবাই আমাকে পাগলা বিশু বলে। বলার কারণ আছে অবশ্য, মানে আমি একটু আধটু সাহিত্য করি কিনা। সাহিত্য কি বস্তু ওদের মাথায় ঠিক ঢোকে না। আমাদের পাড়াটা ওই রকমই। বাবা মারা গেছেন বছরখানেক আগে। সংসারে অভাব চতুর্দিকে যেন হাঁ করে গিলে খেতে আসছে। একটা যেমন তেমন চাকরির দরকার। বিকম পাশ করেছি, কম্পিউটারটাও মন্দ জানি না। টালির চালের মাথা গোঁজার ঠাঁই রয়েছে এই না কত। মা বিধবা ভাতা পান, দু চারটে টিউশন করি। অবশেষে সন্ধান পেলাম একটি বেসরকারি ফার্মের। কিছুদিন ট্রেনি হিসাবে কাজ করতে হবে। ইন্টারভিউতে উতরে গেলাম। মা বুড়ির সে কি আনন্দ! আমার গালে অজস্র ব্রণের দাগ, তার উপরে বেটে খাটো কালো। খুব লজ্জা লাগে জানেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিই, এত বেটে হলাম কেন। যাকে যাক, মালিকের পুরো নাম এখনো জানি না, জিজ্ঞেস করার সাহসও নেই। লোকটা যেমন লম্বা তেমনি চওড়া, এত বিশাল মাপের মানুষ আগে কখনো দেখিনি। মেজাজটাও রাজার মতো, পৃথিবীর সমস্ত সুখ যেন তার হাতের মুঠোয়। দেখলে বিস্ময় জাগে, সেই সঙ্গে ঈর্ষাও। লোকটা হাসলে দুটো গজ দাঁত বিশ্রী ভাবে ঝুলে পড়ে। দিন যায় নিজের নিয়মে, তবে সব কথারই শেষ আছে। আমারও তাই স্বস্তি আছে। লোকটা কি বলবো, বলতে দুঃখ হয়, আবার আনন্দও হয়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে আর কোনো সংকোচ বোধ করি না। নমস্কার। ধন্যবাদ সানা দে। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন প্রিয়াঞ্জলি দেবনাথ। প্রিয়াঞ্জলিকে অনুরোধ করছি আলোচনার জন্য। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আমরা অসাধারণ পাঠ শুনলাম মাপ গল্পের। তো গল্পের নাম প্রথমেই আমরা শুনছি মাপ। নামের মধ্যে দিয়েই গল্পের যেন কোথাও একটা পরিচয় পেয়ে যাচ্ছি। মাপ অর্থাৎ কি? পরিমাপ। এখন এই পরিমাপটা কিসের পরিমাপ? সেটা চেহারার হতে পারে, অর্থের হতে পারে। বাহ্যিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে দুজন মানুষের কথা বলা হয়েছে, বিশ্বরঞ্জন মণ্ডল এবং তার মালিক। একজন চেহারার পরিমাপ হিসেব করলে দেখতে পাচ্ছি যে একজন ভীষণ বেঁটে খাটো এবং কালো, যে নিজেকে আয়নায় দেখলে লজ্জা পায়। আর অপরজন তার মালিক, অনেক লম্বা চওড়া, যে এত বড় মানুষ তিনি দেখেননি, এরকম একটা বিষয়। তো এখানে একটা মাপ আমরা পাচ্ছি, চেহারার মাপ। উল্টো দিক দিয়ে দেখতে গেলে একটা বৈষম্য পাচ্ছি। এটাও যেমন একটা বৈষম্য, একটা অর্থের বৈষম্য। কিরকম? একজনের ঘরে এতটা অভাব যেখানে হাঁ করে যেন গিলতে আসছে সেই অভাব, আর আরেকজন তার মালিক, সেখানে যেন সমস্ত পৃথিবীর সমস্ত সুখ তার হাতের মুঠোয়। এই দুটো বৈষম্যকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু লাস্টে এসে দেখছি যে লোকটি বলছেন যে তার মালিককে দেখলে সে আর কি বলবে, তার দুঃখও হয় আবার আনন্দও হয়। কেন এ কথা বলছেন? আমরা ধরে নিতে পারি এই দুঃখটা হচ্ছে যে তার অর্থের দুঃখ। আমার অর্থ নেই, কিন্তু মালিকের অর্থ আছে, মালিকের অর্থের গরিমা আছে, কিন্তু আমার অর্থ নেই। আবার আনন্দ, কোন দিক থেকে আনন্দ? মালিকের সব থেকেও যেন কোথাও একটা সুখ নেই, শান্তি নেই, কিন্তু মালিককে দেখার পর
কোথাও যেন বিশ্বরঞ্জন মণ্ডলের একটা একটা আনন্দ হচ্ছে। কিসের আনন্দ? যে আমার মধ্যে অর্থ না থাকলেও, আমার কাছে অর্থ না থাকলেও কোথাও একটা শান্তি আছে, কোথাও একটা সুখ আছে, যেই সুখের থেকে হয়তো আমি সাহিত্যটাও করতে পারি। তো গল্পটা পড়ে বা শুনে আমার এটুকুই মনে হয়েছে। তবে আরেকটা জিনিস, গল্পের শেষটা যেভাবে শেষ হয়েছে, এই দুঃখ বা আনন্দের যে বিষয়টা তিনি বলেছেন, এই জায়গাটা আরেকটু পরিষ্কার করলে হয়তো ভালো হতো। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়াঞ্জলি। এই গল্পটি নিয়ে এখনো কেউ কিছু বলতে পারেন বা পরেও বলতে পারেন? আচ্ছা, আমরা তাহলে শেষ গল্পে চলে যাব। 4টে অনুগল্প পাঠ হয়ে গেছে। শেষ গল্প হচ্ছে ছোট গল্প। এই গল্পটি পড়বেন পূর্বা দাস। আমি পূর্বাকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। পূর্বা দাস। পূর্বা আছেন তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এক সেকেন্ড, আমি একটুখানি হেডফোনটা লাগি। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, শুভ সন্ধ্যা সকলকে। গল্পের নাম ফুল বদল। এবার ভাড়াটে চলে যেতে প্রচুর খরচ হয়ে গেল দত্তবাবু। 5 বছরের পুরনো ভাড়াটে ছিবড়ে করে রেখে গেছে বাড়িটাকে। মেঝে তৈরির পর বদর বলেছিল, যা মোজাইক করে দিলাম বাবু, 7 জন্ম ধরে নতুন থাকবে। যত্ন আত্মীরও বিশেষ দরকার নেই, সপ্তাহান্তে একদিন কেরোসিন দিয়ে মুছলেই হবে। ভাড়াটাকে সে কথা বলেও দিয়েছিলেন দত্তবাবু, কিন্তু ওরা 5 দিনও কেরোসিন দিয়ে মুছেছিল কিনা সন্দেহ। ভাড়াটে চলে যেতে বদরের ডাক পড়েছে। মেঝে থেকে বদরেরও মাথায় হাত। এ কি হাল করে গেছে বাবু, আপনি কি এক আধবারও ঢোকেননি ওদের ঘরে? বদরের কথায় রাগ হয় দত্তবাবুর। বদর কি তাকে হারানবাবু মনে করে নাকি? প্রতি মাসে ভাড়াটের সঙ্গে গলা ফাটিয়ে ঝগড়া করেন হারানবাবু। ভাড়া নিতে যাওয়ার অছিলায় ভাড়াটের ঘরের আনাজ কানাজ পরখ করে কিছু না কিছু খুঁত বের করেন। তারপর শুরু হয় ভাড়াটে বাড়িওয়ালার খণ্ডযুদ্ধ। ক্লাবের ছেলেরা এসে ঝগড়া মেটায়। তবে এ পাড়ার একটা বিশেষত্ব আছে, এখানে বাড়িওয়ালার সুবিধে অগ্রাধিকার পায়। পাড়ার যুক্তি, ভাড়াটে আসবে যাবে, কিন্তু বাড়িওয়ালা এখানেই থাকবে, সুতরাং তার দিকটা আগে দেখতে হবে। হারানবাবুরা এই সুযোগটাই নেন। প্রতি বছর ভাড়াটে পাল্টে নতুন ভাড়াটে বসিয়ে ভাড়া বাড়ান। কিন্তু দত্তবাবু তো আর হারানবাবু নন, শান্তিপ্রিয় মানুষ তিনি। চিরকাল উচ্চ পদে সরকারি চাকরি করেছেন, ঘুষটুসের সুযোগ থাকলেও সে পথ মারাননি। ছেলে আর গিন্নিকে নিয়ে শান্তির জীবন বেছে নিয়েছেন। ছেলে এখন পুনেতে বড় চাকরি করছে। এহেন শান্তিপ্রিয় দত্তবাবুকে বদর হারানবাবুর মতো মনে করছে, যার পরনাই বিরক্ত হলেন দত্তবাবু। তুমি আমাকে হারানবাবু হতে বলছো বদর? তোমার মনে হয় আমি ওরকম অছিলা খোঁজা মানুষ? ঘাবড়ে যায় বদর। রেগে গিয়ে বাবু আবার বাড়ি সারাইয়ের কাজটা সিরাজকে না দিয়ে দেন। করজোরে তাই বলে, কি যে বলেন বাবু, আমি কি আজ প্রথম দেখছি আপনাকে? ঝুট ঝামেলা থেকে শত হাত দূরে থাকা আপনার মতো মানুষ এ তল্লাটে খুঁজলেও মিলবে না। আসলে মেঝেটার দশা দেখে রাগ হচ্ছে, দেওয়ালগুলো খাস্তা করে গেছে। বদরের কথায় আশ্বস্ত হন দত্তবাবু। দরজা জানলাগুলো দেখেছো? দামি পেইন্ট করে দিয়েছিলাম, রং বদলে দিয়ে গেছে। মনে হচ্ছে পুরো একতলাটাই এবার ভালো করে রিপেয়ার করতে হবে বাবু। তবে এবার সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। এই বয়সে আমি আর মাল মশলা কিনে আনতে পারবো না। কিচ্ছু চিন্তা করবেন না বাবু, আমি সব এনে কাজ করে দেব, আপনি শুধু আপনার পছন্দটা বলবেন। দত্তবাবু এখন নিশ্চিন্ত। বদর একতলার ভোল পাল্টে দিয়েছে। খরচ হয়েছে অনেকটা,
তবে বাড়ির ঝা চকচকে রূপ দেখে খরচের কথা আর মনে পড়ছে না। গিন্নিও খুশি, সে তো আর চাইছেই না ভাড়াটে বসাতে। দত্তবাবুরও ইচ্ছে করছে না এই সুন্দর একতলাটা ভাড়াটের জিম্মায় ছেড়ে দিতে। তিনি তো আর ভাড়ার টাকায় খান না, পেনশন যা পান আরামসে চলে যায়। কিন্তু মুশকিল হলো চারিদিকে বড্ড চোরের উপদ্রব। ফাঁকা বাড়ি রেখে কোথাও বেড়াতে যাওয়া যায় না। ভাড়াটে থাকলে নিশ্চিন্তে বেড়ানো যায়। দত্তবাবুর খুব বেড়ানোর শখ। 2 টাকা কম ভাড়ায় কিছু যায় আসে না। ভাড়াটের কাছে দত্তবাবুর একটাই চাহিদা, বাড়ি পরিষ্কার রাখতে হবে। দত্তবাবুর এমন চাহিদার কথা শুনে বদর একটা অদ্ভুত উপায় বাতলেছে। বলেছে, বাড়ি পরিষ্কার রাখতে হলে চেহারা সুন্দর, সবসময় নিজেদের টিপটপ রাখে এমন ভাড়াটে বসানো দরকার। উপায় বাতলেই থেমে থাকেনি, প্রমাণ হিসাবে 3-1 আর্কেডিয়া রোডের বাড়িটা দেখতে বলেছে। এ বাড়ির পুরোটাই বদর বানিয়েছে। দোতলায় মালিক থাকেন, 1 তলা 3 তলা ভাড়া দেওয়া। 2 ভাড়াটে পরিবারের সব সদস্যের রূপ ঠিকরে বেরোয়। বাড়িঘর তারা নাকি নিজেদের চেহারার মতো সুন্দর করে সাজিয়ে রাখেন। বদরের কথা মনে ধরায় দত্তবাবু আজ এসেছেন আর্কেডিয়া রোডে। বাড়ি খুঁজে পেতে বিশেষ অসুবিধা হলো না। বাড়ি দেখে মুগ্ধ দত্তবাবু। এবার দেখতে হবে ভাড়াটেরও। সামনে একটা পার্ক থাকায় সুবিধে হলো। পার্কের বেঞ্চে বসে দত্তবাবু ভাড়াটেদের দেখার অপেক্ষায় রইলেন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বাড়ির গেট খুলে ঢুকছেন এক সুপুরুষ। আহা, এমন বাড়ির গেটে এমন মানুষকেই মানায়। আদ্যি সাদা পাঞ্জাবি আর চোস্ত পরনে। এরপর 1 তলার বারান্দায় একটা বাচ্চা মেয়েকে দেখলেন। এমন ফুটফুটে বাচ্চা আগে কখনো দেখেননি। তবে বেপাড়ার পার্কে বেশিক্ষণ বসে থাকতে অস্বস্তি হচ্ছে। উঠে পড়লেন দত্তবাবু। চোখ গেল 3 তলার ব্যালকনিতে। সেখানে নীল কাফতান পরা এক ভদ্রমহিলা এসে দাঁড়িয়েছেন। চোখাচোখি হলো। পটল চেরা চোখের মালকিন দত্তবাবুর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে গালে হাত দিয়ে পার্কের কৃষ্ণচূড়া গাছের দিকে মন দিলেন। মুহূর্তে বদলে গেল ব্যালকনির চেহারা। ব্যালকনি নয়, যেন ব্যাবিলনের শূন্য উদ্যান। ঘোর লাগা চোখে দত্তবাবু বুঝলেন, বাড়ি সুন্দর হলেই হয় না, বাড়ির সঙ্গে মানানসই হতে হয় বাড়ির লোকজন। বদর ঠিকই বলেছে, 1 ঢিলে 2 পাখি মারা যাবে তাহলে। সুন্দর পরিচ্ছন্ন মানুষগুলো বাড়িকে পরিষ্কার তো রাখবেনই, সেই সঙ্গে তারা যখন বারান্দা বা জানালা দিয়ে মুখ বাড়াবেন তখন তার বাড়ি আরো সুন্দর হয়ে উঠবে। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পছন্দের ভাড়াটে পেয়েছেন দত্তবাবু। স্বামী স্ত্রী, ক্লাস 11 আর 12-এ পড়া 2 মেয়ে নিয়ে ভাড়াটের পরিবার। মেয়ে নয়, যেন 2টো পরী। মিস্টার সুমন্ত দেব অসম্ভব ফিটফাট মানুষ। ঘরেও দামি ব্র্যান্ডের বারমুডা টি শার্ট পরেন। পিকলো নাক, 6 ফিট হাইট। বর্ষা সুমন্তবাবু চাইলেই ফিল্মের নায়ক হতে পারতেন। আর মেয়েদের মা তো উড়ন্ত প্রজাপতি। গায়ের রং চাপা, তবে ত্বকের যত্নে সে রং উজ্জ্বল হয়েছে। বারান্দার টবের গাছে যখন জল দেন, মনে হয় ফুলেদের মাঝে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এছাড়াও পরিবারটিতে আরো একজন সদস্য আছেন। তিনি সুমন্তবাবুর বাবা। 3 মাস অন্তর পালা করে 2 ছেলের কাছে থাকেন তিনি। বিপত্নিক মানুষটিকে দেখে বোঝার উপায় নেই 75 পেরিয়েছেন। ছেলের মতোই টিকলো নাক, শক্ত চোয়াল, মেধিন টান টান শরীর। বদরের দেওয়া বুদ্ধির সুফল হাতে নাতে পেয়ে দত্তবাবু খুশি। নতুন ভাড়াটে আসায় বাড়িটা সত্যিই সুন্দর হয়ে উঠেছে। গিন্নি বলেছিল ওরা নানা রকম সলিউশন দিয়ে জানালার কাচ মেঝে পরিষ্কার করে। সেদিন বাজার করে ফেরার সময় জানালায় এক ঝলক মেয়েদের মাকে দেখলেন দত্তবাবু। চোখ ধাঁধিয়ে গেল। সবাই বলে তার জানালার গ্রিলের ডিজাইন খুব সুন্দর। সেই গ্রিল আজ আরো সুন্দর হয়ে উঠলো ওই উঁকি মারা মুখের দৌলতে। প্রায় বছর ঘুরতে চললো। ভাড়াটে নিয়ে দত্তবাবু সুখেই আছেন। শুধু বাড়ির সামনে নিরিবিলি পরিবেশ খানিক বিঘ্নিত হয়েছে। পাড়ার ক্লাবের ছেলেরা আজকাল বাড়ির উল্টো দিকে মলয় বাবুদের ফাঁকা রোয়াকে আড্ডা দিচ্ছে। বাড়ির সামনে দিয়ে বেপাড়ার ছেলেদেরও যাতায়াত বেড়ে গেছে সাইকেল ঘন্টির আওয়াজ। ব্যালকনিতে বসে দত্তবাবু সবই দেখেন। ফুলের বাগানে মৌমাছির আনাগোনা তো থাকবেই, সবকিছু তো আর একসঙ্গে পাওয়া যায় না। বাড়িঘর যত্নে রাখা, নিজেদের সুন্দর চেহারা দিয়ে বাড়িকে আরো সুন্দর করে তোলা, এসবের পাশে সাইকেলের ঘন্টি আর পাড়ার ছেলেদের আড্ডা তো কিছুই না। গিন্নি এসে হাতে পুজোর প্রসাদ দিল। গিন্নির পানে চেয়ে দত্তবাবু তাজ্জব। গিন্নির পরনে গেরুয়া ফুলচাপ ম্যাক্সি। শাড়ি ছেড়ে গিন্নি ম্যাক্সি ধরলো কবে? এই অন্যরকম গিন্নি হজম করতে খানিক সময় লাগছিল। ততক্ষণে গিন্নি আর সামনে নেই। বাড়ির পেছনের বাগানে আম কুড়োচ্ছে।
গতকালের কালবৈশাখীতে অনেক আম মাটিতে পড়েছে। এতদিন কাজের মেয়ে সুবলা কুড়িয়ে আনতো, কোমরের যন্ত্রণায় গিন্নি নিচে নামেন না, আজ নেমেছে। আশ্বস্ত হলেন দত্তবাবু, যাক ব্যথা তাহলে কম আছে। নিচ থেকে চুরুটের গন্ধ ভেসে আসছে। 1 সপ্তাহ হলো সুমন্তবাবুর বাবা এসেছেন। তিনি আসায় একটা সমস্যা দেখা দিয়েছে। সুমন্তবাবু বাবার ঘরে এসি লাগাতে চাইছেন। মুশকিল হলো এটা উইন্ডো এসি, জানলার গ্রিল কেটে বসাতে হবে। দত্তবাবু তার সাধের গ্রিল কাটাতে রাজি নন। কথাটা গতকাল সুমন্তবাবুকে জানিয়ে দিয়েছেন। মর্নিং ওয়াক সেরে আজ অনেকক্ষণ ফিরেছেন দত্তবাবু। অপেক্ষায় আছেন গিন্নি এসে প্রসাদ দেবেন, কিন্তু কোথায় গিন্নি? পেছনের বাগান থেকে তার গলা পাওয়া যাচ্ছে। রান্নাঘরের জানলা দিয়ে নিচের বাগানে উঁকি দিলেন দত্তবাবু। দেখলেন সুবলা কাঁঠাল গাছ থেকে কচি এঁচড় কেটে নামাচ্ছে, আর গিন্নি সেসব প্লাস্টিকের ব্যাগে ভরছে। দুজনের কলকাকলিতে বাগান মুখর। আজও গিন্নির পরনে ম্যাক্সি, নীল ফুল ছাপ। মনটা একটু খচখচ করে উঠল। গিন্নি কি ভুলে গেল নীল রং দত্তবাবুর অপছন্দ? নিচ থেকে চুরুটের কড়া গন্ধ ভেসে আসছে। সুমন্তবাবুর বাবা এলে এই চুরুটের গন্ধ পাওয়া যায়। গিন্নির লম্ফ ঝম্পে মনের ভেতর একটা অস্বস্তি টের পেলেন দত্তবাবু। তেতো মেজাজে সামনের ব্যালকনিতে এসে বসলেন। তখনই বাইরের গেট খোলার আওয়াজ। রবি ঢুকছে। পাড়ায় রবিকে সবাই লিডার মানে। ওকে ঘরে এনে বসালেন দত্তবাবু। জেঠু কেমন গরম পড়েছে দেখেছো? মার্চেই এই হাল। ভাবতে পারছো মে জুনে কি হবে? একগাল হেসে সোফায় বসতে বসতে বলল রবি। ঠিকই, বেজায় গরম এবার। খুব সাত সকালেই সূর্যের কি তেজ। এসিটা অন করো তো। দত্তবাবু তাড়াতাড়ি এসি অন করলেন। রবির প্রেশার হাই শুনেছিলেন। রবিও সে কথাই বলল, জানোই তো আমার হাই প্রেশারের লোকেদের বড় কষ্ট এই গরমকালটায়। রবির জন্য দত্তবাবুর মনটা কেঁদে ওঠে। এই বয়সেই ছেলেটা প্রেশারের কবলে পড়েছে। জল খাবি নাকি শরবত দিতে বলবো? না গো জেঠু, কিছু লাগবে না, তোমার এসির হাওয়াই কাফি। এসি ছাড়া প্রেশারের রুগীদের খুব মুশকিল। আমার নয় অল্প বয়স, এপাশ ওপাশ করে কাটিয়ে দিতে পারি, বয়স্ক লোকগুলোর খুব কষ্ট হয়। দত্তবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, তার আগেই রবি বলে ওঠে, নিচের তলার জানলায় গ্রিল কেটে কবে এসি লাগাতে দিচ্ছ? মিস্ত্রি লাগলে বলো, আমি এনে দেবো। আচ্ছা, এই জন্যই রবির সাত সকালে আগমন। তোকে কে বললো নিচে এসি লাগানোর কথা? লিলি কাল বলছিল ওর দাদুর গরমে খুব কষ্ট হচ্ছে ঘুমোতে, তুমি নাকি এসি লাগাতে দিচ্ছ না। সুমন্তবাবুর বড় মেয়ে লিলি। অর্থাৎ বাড়ির সামনে শুধু আড্ডাই নয়, ঘরের খবরও পৌঁছে যাচ্ছে সে আড্ডায়। রবি চলে গেছে অনেকক্ষণ। দত্তবাবু রবিকে মনে করে দিয়েছিলেন পাড়ার সেই অলিখিত নিয়ম, ভাড়াটে আসবে যাবে কিন্তু বাড়িওয়ালা এখানেই থাকবে। মনে করিয়ে কিচ্ছু লাভ হয়নি। যাবার আগে রবি বলে গেছে, কোনো নিয়মই পার্মানেন্ট নয় জেঠু, কে কোথায় কখন থাকবে কেউ বলতে পারে না, দিন বদলায় ফুল বদলায়। দত্তবাবু বুঝলেন তার স্বাদের ফুল ডিজাইন দিলে এবার হাতুড়ির কোপ পড়বেই। পাশের ঘর থেকে গান ভেসে আসছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। গিন্নি শ্যাম্পু করে ফ্যানের হাওয়ায় চুল শুকোচ্ছেন আর গাইছেন। সত্যি দিন বদলে গেছে, ফুল বদলে গেছে। ভরা চৈত্রে গিন্নি মেঘলা দিন খুঁজে পেয়েছেন। ঘরে মন টিকছে না। গ্রিল কেটে এসি বসানোর ব্যাপারে গিন্নি আপত্তি করবে ভেবেছিলেন দত্তবাবু। রবির সামনে সে ভাবনায় জল ঢেলে দিয়েছে গিন্নি। ধমকের সুরে দত্তবাবুকে বলেছে, তোমার কাছে একটা মানুষের প্রাণের চেয়ে গ্রিলের দাম বেশি? ঘুমোতে কষ্ট হচ্ছে দেবন্ত বাবু, তার উপর হাই প্রেশার। শিগগিরই বদরকে খবর দিয়ে গ্রিল কাটিয়ে এসি বসাতে দাও। বোঝা গেল শুধু পাড়ার ছেলেদেরই নয়, বদল এসেছে নিজের ঘরেও। ফুল বদলেছে গিন্নিও। নীল ফুলছাপ ম্যাক্সি, আম কুড়োনো, এঁচড় পাড়া, সবই বদলের ইঙ্গিত। উফ, বাবার নামও জানা হয়ে গেছে, রেবন্ত বাবু। চুরুটের কড়া গন্ধ ভেসে আসছে নাকে। একটা 75 পেরোনো মানুষ যে তার ঘরের ফুল বদলে দেবে স্বপ্নেও ভাবেননি দত্তবাবু। না, অনেক হয়েছে। সবাই যখন বদলাচ্ছে তাহলে তিনিই বা আর বাকি থাকবেন কেন? হয়ে যাক তারও বদল। আজ থেকে তিনি হারানবাবুর দলে নাম লেখাবেন। মোবাইলের দিকে হাত বাড়ালেন দত্তবাবু। বদরকে ফোন করতে হবে। খাল কেটে কুমির তিনি নিজেই এনেছেন, সুতরাং খাল শুকোনোর ব্যবস্থা তাকেই করতে হবে। বলুন বাবু। ফোনের ওপারে বদর। শোনো বদর, ভাড়াটের জলের ট্যাঙ্কে প্যাঁচ বসাতে হবে, জল কন্ট্রোল করার প্যাঁচ।
বড্ড জলের অপচয় করছে ওরা, আজই এসো। ধন্যবাদ। ধন্যবাদ পূর্বা দাস। এই গল্পটি নিয়ে দুজন আলোচনা করবেন। আমি প্রথমে গৌরদাকে অনুরোধ করব গল্পটা নিয়ে আলোচনার জন্য। গৌরদা। হ্যাঁ, গল্পটি এইসব ভয়ঙ্কর যন্ত্রণার ভেতর চারপাশের এই আজকাল গল্প মানেই তো কঠিন কঠিন শব্দ, মনোবিকলন এবং গম্ভীর আলোচনা, কিন্তু এই গল্পটি, এই ফুল বদল, এই গল্পটি একটি স্নিগ্ধ মজা, অথচ মজা নয়, চারপাশে আমাদের ছড়িয়ে দিল। আমাদের এই রম্য গল্পটি আমাদের একটি স্বাদ বদলের ঘটনা ঘটল। এখানে ফুল বদল মানে ফ্লাওয়ার নয়, ফুল মানে হচ্ছে পুরোটাই বদলে যাওয়া। কার পুরোটা বদলে যাচ্ছে? না, দত্তবাবু। আমরা গল্প থেকে দেখতে পেলাম দত্তবাবু একজন শান্তশিষ্ট এবং ঘুষটুস খান না, রিটায়ার্ড করেছেন, বাড়িতে এসেছেন এবং বাড়িতে একটি ভাড়াটে বসিয়েছেন এবং সেই ভাড়াটে চলে যাচ্ছে। গল্পটা শুরু হচ্ছে, প্রথম ভাড়াটে চলে যাচ্ছে এবং চলে যাওয়ার পর যখন তিনি ঘরে ঢুকেছেন দেখছেন তার সাজানো বাগান প্রায় তছনছ করে দিয়েছে এবং আগের যে রাজমিস্ত্রি তাকে ডেকে এনে তাকে পুরোটাই প্রায় রিপেয়ার করতে হয়েছে, আবার নতুন করে রিপেয়ার করতে হয়েছে। এই যে করতে হয়েছে এবং তারপরে প্রথমে ভেবেছিলেন যে এটা ফাঁকাই থাকবে, তারপরে দেখলেন না, এটা ফাঁকা রাখা যাবে না। বদরের যে ইয়েতে মানে কি বলবো, তার ইচ্ছা, অদ্ভুত একটা ইচ্ছা, এর গল্পে প্রতিষ্ঠা করেছে তিনি। এখন হাসির গল্পের ক্ষেত্রে যেটা হয় না, লেখকদের খানিকটা লাইসেন্স দিতে হয়, খুব অস্বাভাবিক চিন্তা, কিন্তু তবু আমরা মেনে নিই এই হাসির গল্পের ক্ষেত্রে। যেমন বদর বলছে, বাবু বাড়িকে ভালো রাখতে গেলে বেশ সুন্দর দেখতে ভাড়াটে রাখতে হবে, এটা সত্যি কোনো যুক্তি নেই, কিন্তু আমরা এটা মেনে নিই এই হাসির গল্পের ক্ষেত্রে। এবং ভদ্রলোক ওই দত্তবাবু এবারে খুঁজতে বেরোলেন সুন্দর দেখতে ওই 3-1 আর্কেডিয়া রোড বোধ হয়, সেখানে গিয়ে দেখলেন সত্যি তাই, অদ্ভুত সুন্দর বাড়ি এবং অদ্ভুত সুন্দর তার ভাড়াটে। এবং তার বর্ণনা যেভাবে দেখেছেন তিনি, ওই তার ভদ্র মহিলার স্ত্রী যখন দোতলায় এসে দাঁড়াচ্ছেন নীল শাড়ি পরে, তখন ব্যাবিলনের শূন্য উদ্যানের কল্পনা তার মনে আসছে। এই যে হাস্যরস, এই যে দত্তবাবুর ভেতর থেকে বেরিয়ে আসছে, এটা বড় উপভোগ্য জিনিস। এবং তারপরে বেশিক্ষণ তাকাতে পারছেন না, পার্ক থেকে ওই বাড়িটার দিকে বেশিক্ষণ তাকাতে পারছেন না। সুন্দর বাড়ি, সুন্দর ভাড়াটে, সুপুরুষ এবং সুন্দর দেখতে দুটি মেয়ে, ইত্যাদি ইত্যাদি। এবং এই জায়গাতে বড় চমৎকার আলোচনা করেছেন, দেখিয়েছেন আমাদের কোথাও কোনো জার্ক নেই, সাবলীল। এবং গদ্যটা, এই গল্পের ক্ষেত্রে গদ্যটা কোনো অন্তরায় সৃষ্টি করেনি এগিয়ে যাবার ক্ষেত্রে, এটা একটা প্লাস পয়েন্ট। ওই যে আছে না একটা কথা, সহজ কথা যায় না বলা সহজে, বহু ব্যবহৃত যদিও কথাটা, কিন্তু এক্ষেত্রে তাই, এত সহজভাবে সহজ কথাটা বলেছেন, এটা কিন্তু শক্ত কথা, কিন্তু সহজভাবে বলছেন, আরো গভীরে ঢুকছেন আস্তে আস্তে। এবং তারপরে তিনি বিশ্বাস করলেন যে হ্যাঁ, ভালো দেখতে ভাড়াটেদের ভাড়া দেওয়া উচিত, এবং সেভাবেই তিনি একটি ভাড়াটেও নিয়ে এলেন। তারা সত্যিই ভালো, তাদের দুটি মেয়ে আছে, একদম বাচ্চা নয়, তারা দুটি মেয়ে আছে, সদ্য যৌবন প্রাপ্ত দুটি মেয়ে, ইত্যাদি ইত্যাদি। এবং যথারীতি এইরকম একটি ভাড়াটে, সুন্দর ভাড়াটে, এবং খুশি হলেন খুব। এবং তার নতুন তৈরি করা একতলায় আবার জবজবাট হয়ে উঠলো সবকিছু। তিনি দেখলেন এখানে একটা অদ্ভুত সুন্দর ভাড়াটে এলো, অদ্ভুত, মানে পরিবেশটাই যেন বদলে গেল। কিন্তু এই পরিবেশ যেমন ওই ভাড়াটের পরিবেশ বদলালো, তেমনি ভাড়াটেরা আসার পরেও চারপাশের পরিবেশটা বদলে গেল। সাইকেলের ঘন্টি বাজতে লাগলো, ওই দুটি মেয়ে আছে, খুব স্বাভাবিক। যুবকের দিকে, যৌবনের দিকেই মানুষ পতঙ্গ উড়ে যায়। এবং কোথাও নির্মম ভাবে বলেননি সাইকেলের ঘন্টি, এই ঘন্টি শব্দটা এত অ্যাপ্রোপ্রিয়েট যে অদ্ভুত, গল্পটা অদ্ভুত ভাবে আমাদের মন ছুঁয়ে যায়।
এই তাই তো, এই এরকম ভাড়াটে এলেই তো আমরা রাস্তাঘাটে সাইকেলে, তার বাড়ির সামনে সাইকেলের ঘন্টির শব্দ শুনতে পাই, এবং কোথাও কোনো কথা বললেন। এবং তারপরে আস্তে আস্তে দেখছেন চারদিকে পরিবেশটাও বদলে যাচ্ছে। তার স্ত্রী একদম অন্যরকম, মানে যিনি ছিলেন একটু ঘর কোনো, যিনি ছিলেন আগে, গল্পের আগে কোথাও বলা হয়নি যে তিনি উচ্ছল প্রকৃতির, কিচ্ছু বলা হয়নি, কিন্তু এখন আস্তে আস্তে স্ত্রীকে দেখছেন উচ্ছল হয়ে উঠছে। পাশের বাগানে গিয়ে আম কুড়োতে যাচ্ছে, এঁচোড় মানে শাড়ির আঁচলে এঁচোড় তুলে আনছে। এই যে একজন কিশোরী বেলায় পৌঁছে যাচ্ছে, এই সময়টা তার স্ত্রীর সময়, চারপাশের সময় যেন কিশোর বেলা, ওই ঘন্টি বাজানো, এবং দুটি যৌবনবতী মেয়ে তার চারপাশ জুড়ে একটা আনন্দময় পরিবেশ তৈরি করছে। এই জায়গাটা বদল ঘটছে, কিন্তু বদলে যাচ্ছে, এবং এই বদলটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। খুব চমৎকার ল্যাঙ্গুয়েজে, চমৎকার বাক্যবিন্যাসে এই বদলটা টেনে এনেছেন। এবং এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো, রবি চলো, রবি এলো কেন না, এসি লাগাতে হবে, তিনি এসি লাগাতে একটু অপারগ, তিনি এসি অপারগ অর্থে তিনি চান না এসি কাটলে জানলার গ্রিলটা কাটতে হবে, সেটা তার খুব মনে লাগবে, অতএব তিনি এসি লাগাতে চায় না। অথচ এই যে ফ্যামিলি এসছে, তার বাবা 75, মনে হচ্ছে 75 বছর বয়স, তার এসি না হলে চলে না, প্রেসার ইত্যাদি, তিনি মন খারাপ, কিন্তু এসি তো লাগাতেই হবে। কিভাবে এলো এসিটা? পাড়ার যে মস্তান, সে রবি এলো। আমরা সাধারণত যে মস্তানগুলো দেখি রাফ অ্যান্ড টাফ, এখানে রবি খুব জলবৎ তলরম, এসে সে চা খেলো, মনে হচ্ছে সে গল্প করলো, এবং প্রায় কনভিন্স করেই গেল যে সিনিয়র সিটিজেন, যার 75 বছর বয়স, তার প্রেসার হয়েছে আবার, অতএব তার ইয়ে না হলে, এসি মেশিন না হলেই চলে না, এবং প্রায় কনভিন্স করেই চলে গেল রবি। তো এই যে রবির চরিত্রটা অদ্ভুত, একটু এলো কিন্তু কোথাও তাকে রাফ অ্যান্ড টাফ মনে হলো না। অর্থাৎ এই সমস্ত গল্প জুড়ে রম্যতা, এটা অদ্ভুত একটা বিন্যাস ঘটেছে, এবং সেটা লেখার কায়দার জন্য ঘটেছে। এবং তারপরে গল্পের শেষে প্রায় একটা অদ্ভুত জায়গা এলো, আমার নিজেরই হাসতে ইচ্ছে করছে। তার স্ত্রী চৈত্র মাসে আম কুড়োতে যাচ্ছেন, আম কুড়োচ্ছেন, এবং সেখান থেকে ভেসে আসছে এই মেঘলা দিনে একলা। অদ্ভুত ব্যাপার, কি চমৎকার এই কালেকশনটা। তো এ হলো, এ হয়ে এক সময় দেখা গেল যে বাড়িতে এসে বসছি, তিনি বসছেন, কিন্তু এইবারে আসল মানুষটি বেরিয়ে এলো। আসল মানুষটি এবার আমি দেখতে পাচ্ছি, সেই মানুষটি শান্তশিষ্ট, যে মানুষটি ঘুষ খায় না, যে মানুষটি সৌন্দর্যের পূজারী, সেই মানুষটি আর বদরকে ডাকলি, সবকিছু হয়ে যাবার উপর বদরকে ডাকলি, বদর এসো, ওপরে ট্যাঙ্কের জলে গেছে, যে এই জল বড্ড বেশি খরচা করে, তুমি ট্যাঙ্কের প্যাঁচটা ঠিক করে দেয়, জলের প্যাঁচটা। আসলে জলের প্যাঁচ নয়, আসলে ওই দত্তবাবুর শরীরের মধ্যে, মনের মধ্যে আসলটা ছিল প্যাঁচালো একটা ব্যাপার ছিল, সারা গল্পে কোথাও বলা হয়নি। ভারী উদার মনস্ক, ভারী সৌন্দর্যপ্রিয় একজন মানুষ, কিন্তু শেষে এসে দেখলাম তিনি প্যাঁচের কারবারি, তিনি আসলে প্যাঁচই ভালোবাসেন। এই যে জীবন, এই যে যৌবন, এই যে পৃথিবী, এই যে বয়ে যাওয়া কচি এঁচড়ে এ করে থাকা, এবং এই মেঘলা দিনে একলা যে শুধুমাত্র আষাঢ় মাসে গাইবে তা নয়, এটা চৈত্র মাসেও গাইতে পারে। এই যে আবহ তৈরি করা, এই গল্পে সারা শরীর জুড়ে যে আবহ, এই আবহের জন্য গল্পটা অমলিন হয়ে রইল, অন্তত আমার কাছে। আমার খুব ভালো লেগেছে। যিনি লেখক, আমার মনে হলো লেখক একজন পুরুষ মানুষ, এবং তার বয়স ওই 70-72 হবে, আমি আন্দাজে বুঝি, জানি না, পরে আমি মিলিয়ে নিতে পারবো। পুরুষ মানুষ, এবং তিনি 70-75 বয়স, 70-72 বছর বয়স্ক, এবং মানসিকতাটা আমার সেই রকমই মনে হয়েছে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ গৌরদা। এই গল্পটি নিয়ে আরেকজন আলোচনা করবেন, ঘোষিত আলোচক সন্দীপ রায়। আমি সন্দীপ রায়কে অনুরোধ করব কিছু বলার জন্য। সন্দীপ রায়। সন্দীপ রায় আছেন তো? সন্দীপ রায়, সন্দীপ রায়, সন্দীপ রায় আছেন তো?
আচ্ছা, আমরা একটু লেখক পরিচিতির দিকে যাচ্ছি। সন্দীপ রায় হয়তো এসে পড়বেন এর মধ্যে। আমি এখানে নাম দেখতে পাচ্ছি, মিউট করা আছে। আমরা লেখক পরিচিতির দিকে যাই সময় নষ্ট না করে। প্রথম অনুগল্প যিনি পাঠ করেছেন সেটা হচ্ছে সুজাতা কর। গল্পের নাম ছিল কপাল কুন্তলা। এই গল্পটি নিয়ে আলোচনা করেছেন সন্দীপ যাযাবর দত্ত। গল্পটি লিখেছেন মধুমিতা রায়। মধুমিতা রায়ের সংক্ষিপ্ত পরিচিতি এখানে একটু দেখে নিতে পারেন। মধুমিতা রায়ের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হয়েছে। মধুমিতা রায়ের পরিচিতি দিয়ে দেওয়া হয়েছে এখানে। আশা করি সকলেই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মধুমিতা রায়ের কাছে বা সমস্ত গল্পকারদের কাছে একটাই প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে, সাধারণত কিভাবে আপনার গল্প আসে? মানে কখন আপনি একটা গল্প লিখতে বসেন? কোনো বিশেষ জোরালো বিষয় আপনাকে নাড়া দিল তখন, নাকি চলতে ফিরতে সাধারণ একটা ঘটনা দেখলেন বা শুনলেন কোনো কথা যা অন্যের নজর কাড়ে না, আপনি উপস্থাপনার গুণে এবার গল্পটি দাঁড় করান? একটু বিশদে যদি বলেন 2-3 মিনিটের মধ্যে। মধুমিতা রায়। মধুমিতা রায়। ধন্যবাদ। হ্যাঁ, আমি মধুমিতা রায় বলছি। হ্যাঁ। আচ্ছা, প্রথমেই আমি ধন্যবাদ জানাই কোন গল্পের আসরের পরিচালনা করছেন যিনি, সেই তপন বন্দ্যোপাধ্যায় দাদাকে। আমার লেখা একটা গল্প হলো, যিনি পাঠ করলেন এবং যারা আলোচনা করলেন এবং যারা শুনলেন সকলকেই ধন্যবাদ। এবার আপনি যে প্রশ্নটা রাখলেন যে আমি গল্প কিভাবে লিখি, আমার ক্ষেত্রে আমি বলতে পারি খুব সাধারণ কোনো ঘটনাকে নিয়েই আমার গল্প লিখতে ভালো লাগে। যেমন চারপাশে প্রতিনিয়ত যা ঘটে চলেছে, প্রতিদিন ঘটনার সেই প্রত্যেকটা ঘটনার অন্তরালে তো একটা করে গল্প থাকে। আপাত দৃষ্টিতে যেগুলো চোখে পড়ে না বা খেয়াল করি না আমরা, সেগুলো নিয়েই বাস্তবধর্মী সামাজিক গল্প লিখতে আমি পছন্দ করি। ধন্যবাদ। ধন্যবাদ মধুমিতা রায়। পরের গল্প পড়েছেন শুভাশিস মুন্সী। শুভাশিস মুন্সী যার গল্প পড়েছেন তিনি হচ্ছেন জ্যোতিপ্রকাশ সাহা। এই গল্পটি নিয়ে আলোচনা করেছেন অসীম হালদার। জ্যোতিপ্রকাশ সাহার সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে দেওয়া হলো। এখানে দেখুন জ্যোতিপ্রকাশ সাহার সংক্ষিপ্ত পরিচিতি। এখানে লেখা রয়েছে, মেসেজে দেখুন। জ্যোতিপ্রকাশ সাহাকেও একই প্রশ্ন যে আপনার গল্প কিভাবে আসে, ওই একই প্রশ্ন আপনাকেও করছি। জ্যোতিপ্রকাশ সাহা যদি 2-3 মিনিট কিছু বলেন, 2-3 মিনিটের মধ্যে। হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, প্রথমেই আমি তপন বাবুকে ধন্যবাদ দেবো। একটা অভিনব কাণ্ড কারখানা তিনি করেন। সেই অভিনবত্বটা হচ্ছে এই যে বহু জায়গায় এই অনলাইন গল্প পাঠ হয়, কিন্তু গল্প পাঠ এই যে গল্পকারকে গোপন রেখে গল্প পাঠ এবং তার আলোচনা, এইটা আমার কাছে খুব আকর্ষণীয় বলে মনে হয়। তার কারণ হচ্ছে গল্পকারকে যদি লোকে জানতে পারে, অনেক সময় গল্পকারের পরিচিতি বা গল্পকারের নাম দেখে তারা মানে নির্মম সমালোচনাটা করতে পারে না, তখন একটু রেখে দেখে আলোচনাটা করে। এক্ষেত্রে
কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, কারণ গল্পকারের নাম কেউ জানে না। ফলে এই জায়গাটাতে আমি তপনবাবুকে ধন্যবাদ জানাবো। আমার গল্প নিয়ে দুজন চমৎকার আলোচনা করেছে, আমি সহমত পোষণ করছি। প্রথম গল্প মানে আলোচক তিনিও ভালো বলেছেন, আর গৌরদা তো দীর্ঘদিন ধরে এই ধরনের আলোচনা করছেন এবং নিজেও প্রচুর গল্প অনুগল্প লিখছেন। ইদানিং কালে তার কিছু অনুগল্প পড়ছিলাম, পড়তে পড়তে শিহরিত হয়ে যাচ্ছিলাম যে আমরা কেন এইরকম গল্প লিখতে পারি না। প্রথম পর্বটা শেষ হলো, এবার দ্বিতীয় পর্বে বলি আমি কিভাবে লিখি। আসলে আমি তো লেখার জন্য তেমন করে লিখি না, হঠাৎ কোনো একটা চরিত্র হয়তো দেখলাম, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তাদের মধ্যে কথোপকথন কোনো কিছু হচ্ছে, আমাকে আকর্ষণ করে। বিশেষ করে কোনো পাগল লোক, কোনো মাতাল লোক, যেগুলো এখন আর খুব একটা বেশি দেখা যায় না রাস্তাঘাটে, কিছু অপ্রকৃতস্থ কোনো মানুষ, এইরকম মানুষ আমাকে কিন্তু খুব আকর্ষণ করে। তো লিখতে গিয়ে আমার মাঝে মাঝে এই ধরনের চরিত্র নিয়ে লিখতে খুব ইচ্ছে হয়। এক্ষেত্রে যে গল্পটি আমি লিখেছিলাম সেটাও এরকম একটা মজার গল্প। মজা করে এই গল্পের মধ্যে যদি কেউ কোনো খুঁজতে যায়, আমার মনে হয় কেউ কিছু বলছেন। বলুন বলুন, ঠিক আছে, বলুন। হ্যাঁ, এই গল্পের মধ্যে কিন্তু কোনো গল্প নেই, একটা জাস্ট ফান। হ্যাঁ, সেটা একটা মজা। এখানে গল্পের মধ্যে কিছু আমি করতে চাইনি, এইটুকুই, আর কিছু না। মানে সাধারণভাবেই গল্প এইভাবে লেখা হয়েছে। ধন্যবাদ জ্যোতিপ্রকাশ সাহা। আমরা একটু পরিচিতি ছেড়ে অন্য একটু দিকে যাচ্ছি। সন্দীপ রায় এসে গেছেন। সন্দীপ রায় যদি ছোট গল্পটা নিয়ে কিছু বলেন। সন্দীপ রায়। হ্যাঁ, অনেকগুলো কারণে ক্ষমা চাওয়ার আছে। প্রথম কথা, আমি এতটাই প্রযুক্তি প্রতিবন্ধী যে অনেকক্ষণ ধরে আমি ঢুকতেই পারছিলাম না, আমি আনমিউট করতে পারছিলাম না, সকলকে বিরক্ত করেছি হয়তো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে তপনবাবু খানিকটা বেকায়দায় ফেলেছেন, কেননা এই একই গল্পে আমার আগে আলোচনা করলেন গৌর বৈরাগী শ্রদ্ধেয়, এবং তার গল্পের আলোচনা শোনার পরে নানা রকম ভাবে প্রভাবিত হওয়ার একটা চান্স থাকে। আমি গৌরদা এটা বললেন, আমি কি বলবো ইত্যাদি। আমি খুব দুটো জায়গায় গৌরদার সঙ্গে একমত হয়ে আমি গল্পটার আলোচনা শুরু করছি। এক হচ্ছে যে লেখাটা নির্মল হাসির গল্প, তরতর করে এগিয়েছে, সুখপাঠ্য গল্প। এবং উনি আরেকটা কথা যেটা বলেছেন যে এই গল্পের গল্পকার সম্ভবত একজন পুরুষ এবং 70 বছর বয়স্ক। এইগুলো কথাগুলো আমার মনে হয়েছে একরকম, কিন্তু গল্পটা পড়ার ক্ষেত্রে গৌরদার আলোচনা শোনার আগে, আমি যেহেতু গল্পটা আগে হাতে পেয়েছিলাম, পড়ার পরে আমার যেভাবে মনে হয়েছে আমি সেইভাবে দুটো একটা কথা বলছি। একদম ঠিক যে গল্পটা নির্মল হাসির গল্প, তত্তর করে এগিয়েছে, কিন্তু আমি বলবো যে এই যে আগে যে 4টে অনুগল্প পাঠ হলো তার সেগুলো সম্পর্কে আমি কিছু বলছি না, কেননা গল্পকারদের নাম বলে দেওয়া হয়েছে যেহেতু সেটা অনৈতিক হবে সেগুলো নিয়ে তারপরে কিছু বলা। কিন্তু অনুগল্পের ক্ষেত্রে আমাদের একটা কিছু কোনো একটা বাধ্যবাধকতায় বেঁধে ফেলার জায়গা থাকে যে এই শব্দের মধ্যে অনুগল্প না হলে এটা তো ছোট গল্প হয়ে গেল, বা এটা তো আর একটু এগিয়ে গেল, একটু বড় গল্প হয়ে গেল ইত্যাদি। কিন্তু ছোট গল্পের ক্ষেত্রে তো সেরকম কোনো কিছু বাধা ধরা কিছু নেই। সেক্ষেত্রে যদি লেখক নিজেকে আটকে রাখেন গল্পের, সে যে কোনো কারণেই আটকে রাখুন, সেটা গল্প পাঠের ক্ষেত্রের বাধ্যবাধকতা হতে পারে, 1500 বা 1600 শব্দ বা এরকম কিছু, তাহলে একটা সার্থক ছোট গল্প নিজেই এগোতে এগোতে অনেকটা বাধা পায়। এই বাধাটা আমরা খেয়াল করছি, কেননা এই গল্পটাতে আমরা দেখছি যে এই গল্পটা তো দত্তবাবুর চোখ দিয়েই মূলত দেখা হচ্ছে।
তো দত্তবাবুকে কিন্তু বলে দেওয়া হয়েছে দত্তবাবু শান্তিপ্রিয় মানুষ, এবং দত্তবাবুর যে শ্রেণী চরিত্র এখানে অঙ্কন করা হয়, যে তিনি চিরকাল উচ্চ পদে সরকারি চাকরি করেছেন, এবং তার পরিবারের যে বর্ণনা পেয়েছি, স্বামী স্ত্রী একটি ছেলেও পুনেতে থাকে, বড় চাকরি করে, ভাড়াটের টাকায় তাদের খেতে হয় না, এই সমস্ত কিছু বলে দত্তবাবুকে একটা জায়গায় লেখক বেশ উচ্চবিত্ত বলে বোঝা যাচ্ছে তাকে আটকে রেখেছেন দত্তবাবুকে। কিন্তু দত্তবাবু যে এবার এই ধরনের আর্থিক অবস্থায় থাকলেই যে একটা মানুষ শান্তিতে থাকতে পারেন তা না, এটা গোটা গল্পে আমরা দেখছি। কেননা তার শান্তি নেই। তিনি ভাড়াটে রাখেন কেন বলে দিচ্ছেন, তিনি চুরি জন্য ভয় করছেন সেই জন্যই রাখেন, না হলে তার ভাড়াটের পয়সায় খেতে হয় না। কিন্তু সেই যে ভাড়াটাকে রাখেন, দত্তবাবুর কিন্তু অন্য কিছু চুরি হয়ে যায়, তার শান্তি চুরি হয়ে যায়। তার বাড়িকে ঘিরে, তার বাড়িকে তিনি যেভাবে রাখতে চান সেই কল্পনা চুরি হয়ে যায়। একটু একটু করে সেগুলো ভোঁতা হতে থাকে। আগের ভাড়াটে যারা এসেছেন তারা সেটা করেছেন, এবং তার ফলে দত্তবাবু ভাড়াটে বদল করে অনলাইনে এমন একজন ভাড়াটে এসেছেন তাদের সম্পর্কে, বা দত্তবাবু বদরের কথাই কি করেছেন না, যে যারা ভাড়াটেরা যারা খুব দেখতে সুন্দর টুন্দর ইত্যাদি হবে, তারা বাড়িও সুন্দর পরিষ্কার ঝকঝকে ইত্যাদি রাখবে। এটা গৌরদাও বলেছেন, আমিও বলছি, হয়তো খুব হালকা কথা, এবং হালকা কথা হাসির গল্পে চলতেই পারে ভেবে আমরা এটার একটা মান্যতা রাখতে পারি। কিন্তু দত্তবাবু কিন্তু শুধু ভাড়াটে সুন্দর থাকলে বাড়ি সুন্দর থাকবে এইটুকুন তার সৌন্দর্য প্রীতি নয়। তিনি অন্য পাড়ায় চলে যান, পার্কে বসে অন্য একটা ফ্ল্যাটের ভাড়াটেদের দেখেন তারা কেমন আছেন, সুন্দর সেটা দেখেন, এবং দেখার পরেও তিনি নীল কাফতান পরা একজনকে দেখে কিন্তু আনন্দই পান। নিজের স্ত্রী যখন নীল ম্যাক্সি পড়ছেন তখন তার মনে হয় যে বদলে গেল, কিন্তু তিনি যখন অন্য জায়গায় গিয়ে নীল কাফতান পরা একজন মহিলাকে দেখছেন তখন তিনি আনন্দ পান। শুধু তাই নয়, দত্তবাবুর চোখ দিয়ে দেখা যে মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে তার ভাড়াটের দুটি মেয়ের মাকে মনে হয় উড়ন্ত প্রজাপতি। আবার ছেলেরা যখন এসে দুটো মেয়ে বা যে বাড়িতে যে ভাড়াটে মেয়ে এসছে তাদের কাছে বাড়ির সামনে যখন আড্ডা টাড্ডা ইত্যাদি মারছে, এবং তার ওই মেয়েগুলির আকর্ষণ বোধ করছে বলেই ওখানে ছেলেদের ভিড় বাড়ছে, তখন বলছি ব্যালকনিতে বসে দত্তবাবু সবই দেখেন। তার পরের লাইনটা হচ্ছে, ফুলের বাগানে মৌমাছির আনাগোনা তো থাকবেই। এহেন দত্তবাবুর শান্তি পাওয়া কিন্তু খুব কঠিন শান্তি পাওয়া, এবং তিনি পানও নিজের জন্য। যার ফলে কার কথা দত্তবাবুর শেষ পর্যন্ত দত্তবাবু কার কাছে শান্তি পেলেন না কিন্তু রেবন্ত বাবুর কাছে, যিনি আমরা ধরে নিতে পারি তার বয়সের কাছাকাছি সব পর্যায়ের মানুষ। 75 বছর তার বয়স। রেবন্ত বাবুর কথা বলা হয়েছে, দত্তবাবুর বয়সটা এখানে বলা হয়নি, রিটায়ার করে গেছেন ইত্যাদি, পেনশনের টাকায় চলে ইত্যাদি বলা হয়েছে। শান্তিটা তিনি তার কাছে পেলেন না। কেন পেলেন না? রেবন্ত বাবু নিজে শান্তিতে আছেন। আমরা ওই শ্রেণী চরিত্রের মানুষকে দেখছি যিনি 2 মাস অন্তর তার ছেলেদের কাছে বাসা বদল হয়, অর্থাৎ তিনি ভাগের বাবার সেই লোকটাকে দেখে দত্তবাবুর অশান্তি বাড়ছে। কেন না, তার মনে হচ্ছে যে রেবন্ত বাবুর জন্য তার স্ত্রীর এতটা এতটা করুণা কিসের, যে ঘর ভেঙে এসি করে দিতে বলছে। এরকম একটা জায়গায় গল্পটা আমার মনে হয়েছে যে এভাবে যদি কিছু ভাবা যেত। গল্পটা আমি আগেই বলেছি পড়তে ভালো লেগেছে, পড়েছি। তবে ওই বদর, একদম গল্পের শুরুতে বদর, ওই দিন আমার কাছে যেটা লেখা গল্পটা আছে সেখানে কোটেশন ব্যবহার করা হয়েছে। বদর যেটা শুরুর যে সংলাপ, সেখানে বদর বলছে সপ্তাহান্তে শব্দটা ইউজ করছে। লেখক নিশ্চয়ই পরবর্তী সময় যখন গল্পটাকে নিয়ে আবার ভাববেন, তখন একজন বাড়ি তৈরি করা যে মিস্ত্রি, তার মুখে এই শব্দটা, সপ্তাহান্তে শব্দটা সংলাপের মধ্যে বিশেষ করে কতটা শ্রেণীসম্মত সেটা নিশ্চয়ই তিনি ভাববেন, এটা আমরা আশা করব। আর আমি শেষ কথাটুকুন বলবো এই গল্পের নাম বদল নিয়ে। এই গল্পের নাম বদলটা আমি যখন নামকরণ নিয়ে, গল্পের নামকরণ যে ফুল বদল হয়েছে, সেই ফুল বদল শুনে গল্পটা পড়ার আগেই আমাদের মনে হয়, আমার মনে হয় আর কি, আমাদের নয়, আমার মনে হয় আমরা যে প্রতিবেশে এখন বড় হচ্ছি না, বড় হয়েছি, আমরা তো বুড়ো হয়েছি প্রায়, হ্যাঁ, যে প্রতিবেশে আমরা দেখছি এখন চারপাশে, সেখানে ফুল বদল বললেই পশ্চিমবঙ্গের পরিচিত পলিটিক্যাল বাইনারিটার কথা মাথায় আসে। এবং সেই ইঙ্গিতটা আমি ভেবেছিলাম যে গোটা গল্পে হয়তো কোথাও থাকবে, কোথাও নেই, আবার একেবারে নেই বলা যায় না, কেননা
দত্তবাবুর স্ত্রীর ম্যাক্সির রং বদল হয়েছে গেরুয়া থেকে নীল। লেখক হয়তো খানিকটা পলিটিক্যাল কারেক্টনেসের জায়গা থেকে একেবারে নীল সাদা বলেননি, কিন্তু গল্প এই একটু বদলের হালকা ছাপও দিয়ে গেছে। গোটা গল্পের এই যে দত্তবাবুর অশান্তির যে জায়গা এবং এই যে গল্পের যে, আমি যদি বলি দত্তবাবুর সংকট, সেই সংকটের জায়গা, সেটা হয়তো দত্তবাবুদের আছে। এতটা মানে এই সামান্য বিষয়কে ধরে এতটা শান্তির জায়গা হয়তো থাকে অন্য সমস্যার দিকে দৃকপাত করতে না হলে, এরকমটা আমার মনে হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ সন্দীপ রায়। আমরা আবার পরিচয় পর্বে চলে যাচ্ছি। দুজনের পরিচয় হয়ে গেছে। 3 নম্বর অনুগল্প পড়েছেন সুমিত কুমার রায় এবং এই গল্পটা নিয়ে আলোচনা করেছেন সোনালী জানা। তারপরে অবশ্য দ্বিজরাজ সান্যাল গল্পটা নিয়ে বলেছেন। তো আমি এই গল্পের গল্পকারকে আনছি এবারে। গল্পকারের নাম হচ্ছে সৌমি আচার্য। সৌমিকেও আমার একই প্রশ্ন। সৌমির পরিচিতিটা কাইন্ডলি একটু দেখে নেবেন। সৌমি আচার্য, মেসেজে বলা আছে। সৌমি আচার্যকেও একই প্রশ্ন, সাধারণত কিভাবে আপনার গল্প আসে? ওই একই প্রশ্ন, আপনি যদি 2-3 মিনিটের মধ্যে কিছু বলেন। সৌমি আছেন তো? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি রয়েছি। ধন্যবাদ সকলকে। আপনার প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই সংক্ষেপেই দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি বলি যে যদিও গল্প লিখে দেওয়ার পর আপনি প্রথমেই বলেছেন যে আমি গল্পটা দিয়ে দিয়েছি, তার প্রতি দায়বদ্ধতা আর আমার থাকে না, কিন্তু যেহেতু এই গল্প তো সকলের কাছে নেই, কেউ পাঠ করেছেন এবং সমালোচনায় এসেছে সেই সূত্র ধরেই, তো সেই কারণে আমি দুটো যে সমালোচনা এসেছে সেখানে যে কথাটি বলা হয়েছে যে সবটাই আড়াল আবডাল হয়ে গেলে সত্যি তো গল্প তো আর দাঁড়ায় না। তো আমি 2-3টে লাইন একটু বলতে চাই। এখানে একটা কথা আমার গল্পে রয়েছে, 3 মাসের নাগর বিষয়। এই 3 মাস শব্দটা আমি একটু যে পাঠকেরা, শ্রদ্ধেয় পাঠকেরা শুনেছেন বা সমালোচনার কথা ভেবেছেন, তাদের জন্য একটু এখানে আমি দিলাম, একবার মনে করিয়ে দিলাম। আরেকটা কথা আমরা দেখতে পাই, অমলা বলছে যে শোনো মিস্ত্রি, হরিপালকে 3 মাস আগের আমাবস্যায় কে কেটেছিল? ওই রক্তমাখা দাখান যত্নে আছে। তার মানে কিন্তু অমলা কাটেনি, কেটেছে কিন্তু বিষাই। যদিও এটা ব্যাখ্যা আমার দেওয়া উচিত নয়, কিন্তু আমার মনে হলো এটা আমি একটু বলে দিই। আর তৃতীয় আরেকটি লাইনের কথা আমি বলতে চাই। বলছে বিষাই কুঁকড়ে যায়, ৪৫-এর শরীর হাতড়ায় থাবড়ায়। তাহলে বিষাই এবং অমলার সম্পর্ক এবং খুনি বিষাই কেমন হতে পারে, আমার মনে হয় এটা যদি কেউ পাঠ নিজে পড়তেন, তার নিবিড় পাঠে হয়তো একটু আন্দাজ পাওয়া যেত। আর গল্পের নামকরণ আমি চেষ্টা করেছিলাম 2 পাখি রাখার, কারণ 1 ঝিলে 2 পাখি, এই শব্দটা হয়তো আমি বলতে চেয়েছিলাম। বাকি আমার যা ত্রুটি সমালোচকেরা বলেছেন তার জন্য ধন্যবাদ। আমি নিশ্চয়ই চেষ্টা করবো এটা মাথায় রাখতে। এবারে আসি গল্প কিভাবে লিখি। আসলে এখনো তো চেষ্টাই করে চলেছি, কিভাবে যে লিখি তার সঠিক উত্তর এভাবে দেওয়া সম্ভব কিনা জানি না। তবু বলতে পারি, কখনো আমার আশেপাশের মানুষের সাথে যখন গল্প করি, তখন কোনো শব্দ বা কোনো ঘটনা আমার মনে একটা প্রতিচ্ছবি তৈরি করে এবং আমার ইচ্ছে করে ভাবতে এই মানুষের জীবন তাহলে কেমন হতে পারে। যেমন বৃত্ত বলে আমার একটি গল্পে আমি আসলে একটা গল্প শুনছিলাম যে কিভাবে ওই কেউ মারা গেলে যখন ভাতসরা দেওয়া হয় গঙ্গার তীরে বা পুকুরের ধারে, বাড়ির মানুষজন আর পেছনে তাকান না, তারা চলে যান, কিন্তু সেই ভাতসরা আমি গল্প শুনছিলাম যে কিছু ছেলেরা খায়। তখন আমার আশ্চর্যজনক ভাবে মাথায় ক্লিক করে যে আচ্ছা, এই যে যারা খায়, কেন খায় বা তাদের জীবন কি হতে পারে। এখান থেকে আমি বৃত্ত গল্পটা লিখেছিলাম। আর এভাবেই যে কোনো গল্প যখন লিখি, তখন এই ঘটনাগুলো বা কোনো মানুষকে দেখা, কোনো মানুষের চরিত্র মাথায় এলে মনে মনে একটা কল্পনা আসে, আর সেই কল্পনা থেকেই গল্প লেখার চেষ্টা করি। সত্য গল্প হয়ে ওঠে না, হয়তো হয় কখনো বা কখনো হয় না, কিন্তু গল্প এভাবেই আসে। গল্পেরা চলে আসে, চরিত্ররা ভিড় জমায়। হয়তো সব চরিত্রের সাথে জাস্টিস, মানে যতটা আমার জাস্টিস করা উচিত আমি ততটা পারি না, কিন্তু তারা আসে, তারা কথা বলে, কিছু বলতে চায় হয়তো আমার মধ্যে দিয়ে, সেটা আমি চেষ্টা করি, এটুকুই আমার কাজ।
ধন্যবাদ তপনদা এবং সকলকে। ধন্যবাদ সৌমি। আমরা পরের গল্প পড়েছেন সানা দে, পরের অনুগল্প সানা দে পড়েছেন এবং গল্পটি নিয়ে আলোচনা করেছেন প্রিয়াঞ্জলি দেবনাথ। এই গল্পটি লিখেছেন তনুগাত্রী পণ্ডিত। গল্পটির নাম হচ্ছে মাপ। তনুগাত্রী পণ্ডিতকেও আমার একই প্রশ্ন। তনুগাত্রী পণ্ডিতের একটু পরিচিতি, শুভাশিস, শুভাশিস আছো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তনুগাত্রী পণ্ডিতকে আমার একই প্রশ্ন যে আপনার গল্প কিভাবে আসে, যদি 2-3 মিনিটের মধ্যে একটু বলেন। তনুগাত্রী পণ্ডিত, তনুগাত্রী পণ্ডিত প্রথম আমাদের অনুষ্ঠানে আজ এলেন। তনুগাত্রী পণ্ডিত আছেন তো? আনমিউট করে নিন। তনুগাত্রী পণ্ডিত আপনি আনমিউট করে নিন, আনমিউট করে বলুন। আনমিউট করতে হবে। তনুগাত্রী পণ্ডিত আপনি একটু আনমিউট করবেন, শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই। পরে একটি মাত্র গল্প আছে, ছোট গল্প। সেই গল্পটি পড়েছেন পূর্বা দাস এবং গল্পটি নিয়ে আলোচনা করেছেন দুজন। হ্যাঁ, তনুগাত্রী পণ্ডিত বলুন বলুন। হ্যাঁ, ওই প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ বলি। আমায় এখনো তো গল্প লেখা শিখছি। আসলে কোনো জোরালো বিষয় যখন মনের মধ্যে পাক খায়, হয়তো 15 দিন 20 দিন আমার সময় লেগে যায়। আমার গল্প লিখতে খুব সময় লাগে। সেটা খুব জোরালো ভাবে আসতে থাকে, সেটা যদি চিন্তা করি তারপরে হয়তো একটা গল্প দাঁড়ায় আর কি। এরকম মানে সঙ্গে সঙ্গে কোনো ঘটনা বা ওটার হয় না। আমি মনের মধ্যে কোনো বিষয় কল্পনা করি, সেই বিষয়টা যতক্ষণ না মনের মধ্যে ঠিক মতো ইয়ে হয়, দানা পাকে, তখন হয়তো একটা গল্প বেরোলো, এরকম আর কি হয়। আর বড় গল্পর ক্ষেত্রে আমি লিখতে যখন বসি তখন আস্তে আস্তে সেটা ঘটনার দিকে যায় বা একটা কিছু হয়। কিন্তু অনুগল্প আমি লিখতে বসে দেখেছি, অনুগল্প লেখা খুব কঠিন, ভীষণ কঠিন। অনুগল্প অনেকে ঠিক অনুগল্পকে পাত্তা দেন না, কিন্তু আমার মনে হয় অনুগল্প লেখা খুব কঠিন, এবং আমার মনে হয়েছে তাই। আর আমার গল্পটা আপনি তো বলেছেনই যে এটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে আমার কিছু বলার নেই, তবে আরেকটু আলোচিত হলে আমি খুশি হতাম, এইটুকুই। আর ফোন গল্পের সবাইকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই, এইটুকুই। নমস্কার। ধন্যবাদ তনুগাত্রী। আমরা এবারে শেষ গল্পকার, যিনি ছোট গল্প পড়েছেন, গল্পটা পড়েছেন পূর্বা দাস। গল্পটি নিয়ে দুজন আলোচনা করেছেন, গৌর বৈরাগী এবং সন্দীপ রায়। গল্পটির নাম হচ্ছে ফুল বদল। গল্পটি লিখেছেন দুজন আলোচকই বলেছেন যে গল্পকার যিনি, তিনি মোটামুটি 70-72 বছর বয়স এবং গল্পকার হচ্ছেন পুরুষ। তো এবারে গল্পকার নিজে এবারে আত্মপ্রকাশ করবেন। গল্পকার হচ্ছেন মৌমিতা তারণ। আমি মৌমিতা তারণের দিয়ে দেওয়া হয়েছে, এখানে পরিচিতি দিয়ে দেওয়া হয়েছে। মৌমিতা তারণকে আমার একই প্রশ্ন যে আপনার গল্প কিভাবে আসে, কিভাবে লেখা হয়, 2-3 মিনিটের মধ্যে যদি কিছু বলেন। মৌমিতা তারণ। মৌমিতা তারণ আপনি আছেন? হ্যাঁ বলুন বলুন, আনমিউট করেছেন, বলুন। মৌমিতা তারণ, কিছু অসুবিধা হচ্ছে বোধহয় মৌমিতা তারণের।
মৌমিতা তারণ কিছু বলুন, আনমিউট করতে হবে। আপনার দুটো নোটিফিকেশন আছে, যে কোনো একটা আনমিউট করে বলতে হবে। মৌমিতা তারণ, আমাদের শেষ গল্পকার যিনি মৌমিতা তারণ, বোধহয় আনমিউট করতে কিছু অসুবিধা হচ্ছে। মৌমিতা তারণ একটু যদি চেষ্টা করেন, আমরা সকলে অপেক্ষা করছি। আপনি শেষ গল্পকার। আনমিউট হতে হবে। এই মৌমিতা, আমার মনে হয় যে মাউথ পিসটা আছে না, ওটা কাটা আছে, ওই মাউথ পিসে হাত ছোঁয়ালেই এখানে ট্যাপ করতে হবে, একটু দুটো আছে, ট্যাপ করলেই আনমিউট হয়ে যাবে। হ্যাঁ, ওই মাউথ পিসের একটা ছবি আছে তলায়, সেই মাউথ পিসের উপরে হাতটা দিলেই ওটা মৌমিতা তারণ, এই তো দেখা গেল তো ছবি, কি হলো? যা, কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আপনি আপনার ফোনটা বন্ধ করুন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, সকলকে ধন্যবাদ। আমার গল্পটা আপনারা এখানে সবাই পাঠ করা হলো এবং শুনলেন মন দিয়ে। যেটা আমার এখানে বলার সেটা হলো যে এরকম একটা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে গর্বিত। সকলের কাছে আমার প্রণাম এবং আমার ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু জানালাম যারা এই আয়োজনে রয়েছে। এবার আসি গল্প প্রসঙ্গে। গল্পটি আমি এই গল্পটি প্রসঙ্গে আগে বলিনি, সেটি হচ্ছে এই গল্পটি নিয়ে দুজন, গৌরবাবু এবং সন্দীপবাবু আলোচনা করলেন। আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে, তারা একদম সঠিক আলোচনা করেছেন। প্রথমে গৌরবাবু, পরে সন্দীপবাবু, এবং গৌরবাবুর আলোচনার পরে যেটুকু ফাঁক ছিল সন্দীপবাবু সেটি একদম পুরোপুরি পূরণ করে দিয়েছেন। এর জন্য আমি ধন্যবাদ জানাই দুজনকে। আর গল্পটি ভালো লেগেছে আপনাদের, সেটা আমারও ভালো লেগেছে, আরো উৎসাহ পেলাম গল্প লেখার। এই গল্পটি সন্দীপবাবু যেটা বললেন যে রাজনীতির একটা ছোঁয়া, হ্যাঁ একদমই ঠিক। গল্পটি আমি 2021-এ লিখেছিলাম এবং সে সময় এই রাজ্যে বিধানসভা ভোট ছিল, জাস্ট আগের ভোটটার কথা বলছি, এবং সে সময় একটা ফুল বদলের একটা লেগেছিল, দৌড়ঝাঁপ লেগেছিল। এবং তখন আমার বেশ কিছু ফুল বদল দেখেছিলাম বিনা কারণে, ছোট ছোট কারণ, নিজের জায়গাটা পাওয়ার জন্য, এই পাওয়ার জন্য, স্বার্থপর মানুষদের যে ফুল বদলটা ঘটেছিল সেইটা আমাকে খুব হন্ট করেছিল। একদল লোক একদম চলে গেল, আমি পার্টির নাম করছি না, হেলিপ্যাডে করে চলে গেল, দল বদল করবে, আবার তারা পরে এসে গেল। এই যে দুম দল বদল, যেহেতু আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী এবং পলিটিক্যাল সায়েন্স আমার পড়াতাম এক সময়, এবং বিভিন্ন পত্র পত্রিকায় আমার রাজনৈতিক নিবন্ধ বেরিয়েছে, তো এইটাই ছিল প্রথম। এবার দ্বিতীয়ত, আমি যখন গল্পটা লিখতে যাই, আমি যখন গল্প লিখি, যে কোনো চারিপাশে যা ঘটে বা যে কোনো একটা লাইন, কারোর কাছে একটা কোনো শব্দ
আমার মাথায় হন্স করলে আমি তখনই সেটা থেকে যতক্ষণ না লিখছি আমার শান্তি নেই। কি লিখবো আমি জানি না, কিন্তু ওই লাইন বা ওই শব্দটাকে ধরে আমি লেখা শুরু করি, তারপরে হয়তো গল্পটা অন্য খাতে চলে যায়। যেটা সন্দীপ বাবু বললেন যে হ্যাঁ গল্পটা একটু স্যাটার, আমি রাজনৈতিক গল্প লিখতে গেছিলাম কিন্তু গল্পটা অন্য খাতে চলে গেল। লিখতে গিয়ে ওই যে সুন্দর ভাড়াটি চাই, ওই ব্যাপারটা হচ্ছে একদম মানে ওটা গল্পের খাতিরে আপনারা মেনে নিচ্ছেন, কিন্তু বাস্তবে এরকম চরিত্র আমি দেখেছি। আমার খুব ঘনিষ্ঠ এক ভদ্রলোক পরিচিত ফ্যামিলি ফ্রেন্ডস, তিনি কিন্তু এরকম, তিনি একেবারে সৌন্দর্যের পূজারী এবং ভীষণ পারফেক্ট সবকিছু ব্যাপারে আর কি। তা উনি বলেছিলেন একবার, কথাটা আমাকে খুব হন্ট করেছিল, যে আমি যদি আমার বাড়ি ভাড়া দিই সুন্দর দেখতে এমন সবাইকে দেবো, তাহলে আমার বাড়িটাকে দেখতে সুন্দর লাগবে। এরকম একটা অদ্ভুত কথা শুনে যে মানুষের চেহারা নিয়ে বাড়ি ভাড়া দেবে, আমাকে খুব আমি খুব আপসেট হয়েছিলাম, আমি মজা পাইনি কিন্তু। হ্যাঁ, এবং সেটার প্রতিরোধ হিসেবে হয়তো এই মজার গল্পটা আমি লিখেছি। হ্যাঁ, যে এরকম অবাস্তব একটা কথা। কিন্তু উনি বলেছিলেন, এবং ওনাকে আমি দেখতামও, দেখেওছি কয়েক বছর, যে ওরকম সুন্দর না হলে চেহারার ভাড়াটে দেন না। হ্যাঁ, উনি বাড়ি পরিষ্কারের থেকেও বড় কথা জানলা দিয়ে এটাও বলেছিলেন বিস্তারিত ভাবে, জানলা দিয়ে যখন উঁকি মারবে তখন আমার বাড়িটাকে সুন্দর লাগবে, সেখানে কুৎসিত কেউ থাকে লাগবে। কি নির্মম কথা। এইটা থেকে গল্পটা আমি করেছিলাম হাস্যরস, কিন্তু খুব বেদনার জায়গা থেকে আমি গল্পটা শুরু করেছিলাম, যে মানুষের ভাবনা কত জায়গায় থাকে আর কি, আমি মেলাতে পারিনি এই ভাবনার সঙ্গে নিজের ভাবনা চিন্তাকে। এই তো হলো এই গল্পটা। আপনাদের ভালো লেগেছে, আমার ভালো লাগলো। এবং গল্প কিভাবে লিখি সেটা তো বললামই, যে কোনো একটা শব্দ, যেমন আমার একটা গল্প আছে পাবলো ইজ অটিস্টিক। হ্যাঁ, আর এই গল্পটা তার আগে বলে নি, এই ফুলবদল গল্পটা কিন্তু ভারী মজার, জাগো বাংলাতে প্রকাশিত হয়েছিল গত বছর। হ্যাঁ, এই ওরা বদল ব্যাপারটা কি বুঝেছিল জানি না, প্রকাশ করেছিল। আর আমি যে পাবলো ইজ অটিস্টিক, সেখানে একটা আমার পরিবারে একটি অটিস্টিক বাচ্চা আছে, এবং তার দিদিমা আমাকে হঠাৎ বলেছিল, বাচ্চাটি আমেরিকায় থাকে, গেছিল, সে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে ভুট্টা ক্ষেত দিয়ে দৌড়চ্ছিল। এই যে কথাটা, এই কথাটা আমি এরকম কোনো কথা শুনলে না আমি কল্পনায় দেখতে পাই সেটা, সেই দৃশ্যটা, এবং সেখান থেকে আমি কলম ধরি। ওইখানে ওই যে একটা বাচ্চা দৌড়চ্ছে ভুট্টা ক্ষেত দিয়ে, ওইটা থেকে আমার ওই গল্পটা এসেছিল। আর এখানেও ঠিক তাই, আমি যেন দেখতে পেলাম যে জানলা দিয়ে উঁকি মারছে সুন্দর সুন্দর সব লোক একটা সুন্দর বাড়ির মধ্যে থেকে। এই অবাস্তব এই জায়গাটা থেকেই আমার গল্পটা শুরু হয়েছিল। তারপরে শেষটা যে ওরকম জায়গায় যাবে আমি জানতাম না, সেটা আরেক বাড়িওয়ালাকে দেখেছি, সে এরকম ছিল। এবং হ্যাঁ, আর এই যে বদলটা, সেক্ষেত্রে একটু ছোট্ট করে বলে নিয়ে আমি শেষ করব। বদলটা হচ্ছে এখানে যে দত্তবাবু বদলালেন বা অনেক মানুষ বদলায়, সবসময় যে তারা নিজের ইচ্ছেতে বদলায় তা নয়, পারিপার্শ্বিক অবস্থাও তাদের বদলাতে বাধ্য করে। এখানে দত্তবাবু কিন্তু মনের একেবারে কোণে কি ছিল আমরা জানি না, থাকতে পারে, অবচেতনে তো অনেক আকাঙ্ক্ষা মানুষের থাকে, কিন্তু তিনি বদলেছিলেন কিন্তু পারিপার্শ্বিক এসে। তার ঘরের স্ত্রী যখন বদলে যাচ্ছেন, সন্দীপবাবু ঠিকই বলেছেন, আমি খুব সচেতন ভাবে গেরুয়া এবং নীল শব্দ দুটো ব্যবহার করেছি। তিনি যখন বদলে যাচ্ছে ঘরের স্ত্রী, সেটা, এবং রেবন্ত বাবু সেই বদলের কারণ, সেটা তো যে কোনো পুরুষেরই ভীষণ একটা অভিমানের জায়গা হবে। সেই অভিমান জায়গা থেকেই তিনি হঠাৎ খারাপ হয়ে গেলেন। মানুষ প্রধানত খারাপ হয়ে তো জন্মায় না, পরিস্থিতি বা চারিদিকের পরিবেশই তাকে খারাপ করে দেয়। এক্ষেত্রে দত্তবাবু সেক্ষেত্রে খারাপ হলেন। আর শেষ করি একটা ছোট্ট কথা, সন্দীপ বাবু বললেন সপ্তাহান্তে শব্দটা মিস্ত্রির, হ্যাঁ মানে ওই এসের লেভেলের লোকের গলায় ঠিক ভাষায় চলে না। এটাও কিন্তু আমি শুনেছি, আমি বহুদিন মুর্শিদাবাদে ছিলাম, কিছু বাংলা ভালো শব্দ, সংস্কৃত শব্দ আমি কিন্তু সেখানকার মানে লোকেদের মুখে শুনেছি। হ্যাঁ, আমার ঘরে যিনি ডোমেস্টিক হেল্প করতেন বা আমার বাড়িতেও করার সময় যে মিস্ত্রিরা কাজ করতেন, তাদের মধ্যেও কিন্তু আমি অনেক শুদ্ধ শব্দ শুনেছি। হ্যাঁ, এবং
এটা হয়তো আমার সেই শোনাটা আমার এখনো মনে আছে। ওর ওই সিরাজ একটা চরিত্র আছে, সিরাজ এরকম একটা কথা যেন বলেছিল, সপ্তাহান্তে একটা এই করতে বলবে, কেরোসিন দিয়ে মুছতে বলবে। ওই গল্পে ওটা ঢুকে গেছে, শুনেছি। কিন্তু হ্যাঁ, সন্দীপ বাবু আমাকে সচেতন করেছেন, পরের বার আমি লেখার সময় আর একটু সচেতন থাকবো। কারণ আমি শুনেছি মানে সবাই শুনেছে, পাঠক সব শুনেছে, নাও হতে পারে সেটাকে। এবং আমি আমার এই যে গল্পটা, আমার সম্প্রতি একটি বই বেরিয়েছে 20টি ছোট গল্প নিয়ে, দ্বীপ্রহরের গল্প, সেখানে এই গল্পটি আছে, ফুল বদল। আমি বইটা চট করে তুলে দেখলাম, হ্যাঁ সেখানে কিন্তু আমি সপ্তাহান্তে শব্দটা দিইনি, সেখানে আমি দিয়েছি সপ্তাহে 2 দিন। আমি কারেকশন করতে গিয়ে আমার মনে হয় সন্দীপবাবুর কথাটাই ঠিক, পাঠকের কথা ভেবে ওটাকে আমি একটু সহজ করে দিয়েছিলাম। যাই হোক, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে। আরো বারবার আসার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ মৌমিতা তারণ। সর্বাণী মুখোপাধ্যায় কিছু বলবেন? না, আজকে তো আমি সম্পূর্ণভাবে শ্রোতা, ভালো লাগছে, শুরু থেকে শেষ অবধি খুব এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। দীপারুন কিছু বলবে? হাত তুলেছ। হ্যাঁ, আমি একটা কথা বলি। এই মৌমিতাদির গল্পটা শুনলাম, গৌরদা খুব ভালোভাবে বলেছেন যে আজকাল সব হতাশা দুঃখের গল্পই বেশি লেখা হয়, হাসির গল্প লেখা উচিত। তো এটার সঙ্গে আমি একমত। আর প্রসঙ্গত একটা কথা জাস্ট বলে দিই, মনে হচ্ছে তাই। সত্যজিৎ রায় অনেকদিন আগে সন্দেশ পত্রিকায় একটা ছোটদের গল্প লিখেছিলেন, তার নাম ছিল হাওই। এই গল্পটার বিষয়বস্তু ছিল এরকম যে কোনো একজন সম্পাদক, তার কাছে যে গল্পগুলো আসে লেখকদের নাম যদি ভালো না হয় তিনি ছাপেন না। হ্যাঁ, তো ইনি যেমন সুন্দর দেখতে লোক ছাড়া বাড়িতে রাখবেন না, তো সেখানে ওই সম্পাদক আর কি নাম ভালো না হলে ছাপেন না। তো এরকম একজন লোক, সে তার নামটা খুব বিচ্ছিরি, সে 3 বার একই গল্প পাঠিয়েছে, ছাপেনি, 4র্থবার নাম পরিবর্তন করে দেওয়াতে সেটা ছেপে গেছিল। তো এরকম হয়, তো এইটুকুই বলার এই আর কি। ধন্যবাদ দীপারুন, মজার জিনিস। আমরা তাহলে আজকে এইখানেই শেষ করছি, বেশ রাত হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।